আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম। আজকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2018-19 সেশনের বিজ্ঞান ইউনিট অর্থাৎ 2018-19 সেশনের তখনকার সময় সি ইউনিট যেটা বলা হতো সেই প্রশ্নটা সমাধান করে দিব। সেটা আসলে একটা বিজ্ঞান ইউনিটের প্রশ্ন। তো আমরা সেই প্রশ্নটা সমাধান করে দিব, সাথে তোমাদের আরেকটু তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিব। যে তোমরা অনেকে কমেন্ট করে জানাও যে কেন আমরা ভিডিওর মাধ্যমে কোশ্চেন ব্যাংক সলভ দেখবো। আসলে ভিডিওর মাধ্যমে কোশ্চেন ব্যাংক সলভ দেখার খুব বেশি প্রয়োজন নেই। তুমি যদি পারো, তুমি ভালো যদি পারো, তাহলে অবশ্যই তুমি নিজে নিজে করবা। তবে ভিডিওর মাধ্যমে দেখা বা অন্য আরেকজন মেন্টর দ্বারা তোমার দেখার একটা কারণ সুবিধা হলো, আমি যে সমাধানটা খুব দ্রুত করতে পারবো সেটা হয়তো তুমি নাও পারতে পারো, অথবা তুমি নাই পারবে। এটাই স্বাভাবিক। তো সেই সমাধানটা এমসিকিউ পদ্ধতিটা হচ্ছে তোমার কত দ্রুত সেখানে কিভাবে করলা সেটা কিন্তু দেখবে না। তুমি কত দ্রুত কারেক্ট অ্যান্সারটা বের করছো সেটা দেখবে। তো আমার আমি যেভাবে করাবো সেভাবে হচ্ছে তুমি খুব দ্রুত আম, ধরে ধরে, অর্থাৎ তোমার মান কিভাবে খুব সহজে মান বের করা যায়, হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, এগুলো করে তুমি খুব দ্রুত একটা মান বের করতে পারো। তো সেগুলো আমি দেখাবো। এগুলা তো তুমি যদি একা একা পারো তাহলে ভালো। আর যদি না পারো তাহলে তুমি ভিডিওর মাধ্যমে, সেটা আমার ভিডিও হোক বা অন্য কারো ভিডিও হোক, তোমার যাকে ভালো লাগে তুমি তার ভিডিওর মাধ্যমে দেখে নিবা। আর এটা সম্পূর্ণটা দেখে যাওয়া উপকার আছে। আমি একটা কথা বলবো যে সম্পূর্ণটা নিজে নিজে করা আছে, আগে দেখো, দেখার পর তারপর নিজে করতে যাও। এতে তোমার সময় বাঁচবে। এখন যেহেতু সময় স্বল্পতার বিষয়, তাহলে সেখানে তোমার সময় বাঁচবে। আর অবশ্যই তুমি জানো না যে আমি কোনটা খুব দ্রুত করতে পারবো। তো সেক্ষেত্রে তোমার দেখাটা উচিত হবে আগে। তাহলে চলো আমরা সমাধান করি। দাঁড়াও 1 মিনিট, আমি আমার প্রশ্নগুলোতে যাই। আমার স্ক্রিনটা আজকে ব্ল্যাক হয়ে আছে নিচের দিকে। সেটা আমি অনেকবার চেষ্টা করেছি সেটা ঠিক করার জন্য, আমি সঠিকভাবে ঠিক করতে পারি নাই। যার কারণে হয়তো তোমাদের একটু দেখতে প্রবলেম হবে। তবুও আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য, যেহেতু ভিডিওগুলো একটা দীর্ঘমেয়াদী বিষয়। তাহলে 1 নম্বর প্রশ্নটা শুরু করি। 1 নম্বর প্রশ্নটা বলা হয়েছে, এখানে আগে দেখে নাও, এটা হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সি ইউনিট 2018-19। আর এটা হচ্ছে চর্চা অ্যাপের মাধ্যমে দেখতেছি। তোমরা অনেকগুলো চর্চা অ্যাপ আছে, তারপর হচ্ছে ওয়েবসাইট থেকে দেখতে পারো, তারপর আরো অনেকগুলো আছে, সেগুলো স্যাট একাডেমি আছে, এদের তারপর দাড়ি কমা নামক একটা ওয়েবসাইট আছে, এগুলোর মাধ্যমে তোমরা প্রশ্নগুলো পেয়ে যেতে পারো। আর আমি প্রশ্নগুলো সমাধান শুরু করতেছি। অনেকে আমার পরিচয়ের কথা জানতে চাও মাঝে মাঝে। তো পরিচয়টা হচ্ছে, আমার নাম রাকিব, এটুকুই জাস্ট। আর হচ্ছে আমি বর্তমানে রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। এর বাইরে ওরকম সেরকম কোনো পরিচয় নাই। আর তোমরা যদি আমার সাথে জয়েন হতে চাও, কানেক্ট হতে চাও বা যোগাযোগ করতে চাও কোনো কারণে, তাহলে তোমরা আমার এখানে ইউটিউব চ্যানেলের ভিতর যে দেখবা, সেখানে আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়েছি। সেখান থেকে তুমি পেজে গেলে তো পেজে যদি যাও তাহলে সেখানে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। সেখানে আমার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারবা বা পেজে মেসেজ করে আমাকে পেতে পারো, সরাসরি আমার সাথে কথা বলতে পারবে। আর ঠিক আছে, তাহলে প্রশ্নগুলো আমরা সমাধান শুরু করে দিই, আর কথা না বাড়াই। আর আর চ্যানেলের ভিতর যে তোমরা অন্যান্য প্রশ্ন ব্যাংক সমাধানের ভিডিওগুলো দেখে নিবে, তো এতে তোমাদের অনেক উপকার হবে আশা করি। দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলছে। 1 নম্বর প্রশ্নটা বলছে, একটি সরু প্রিজমের বিচ্যুতি কোণ কত। আচ্ছা, একটা সরু প্রিজম, এটা হচ্ছে তোমার আহ কিছু কিছু বইগুলোতে আছে, এটা বিচ্যুতি কোণ হচ্ছে তোমার মিউ+1, দুঃখিত, মিউ-1, মিউ-1 ইন্টু এ। এখানে পরিচয় হচ্ছে, মিউটা হচ্ছে তোমার প্রতিসারণাঙ্ক, যে প্রিজমের প্রতিসারণাঙ্ক, আর এ হচ্ছে প্রিজমের কোণ। প্রিজমের কোণ এটা। এ হচ্ছে প্রিজমের কোণ, আর হচ্ছে মিউ হচ্ছে প্রিজমের প্রতিসারণাঙ্ক, আর এটা সমান হচ্ছে বিচ্যুতি কোণ। এটা হচ্ছে তোমার 3 নম্বর অপশনে আছে। এটা উত্তর হবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা বলছে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা তোমরা অনেকে জানো। ঠিক আছে, এটা তোমরা মুখস্থ করে নিবা। আচ্ছা, কোন যুগলটি সমায়ন প্রভাব দেখাবে। আচ্ছা, সমায়ন প্রভাব কখন দেখায়, যখন দুটা যৌগের মধ্যে একই আয়ন অবস্থিত থাকে। তাহলে দেখো এখানে আমি সবগুলো অপশন দেখাবো না মূলত।
SO4HCl। এখানে কি এমন কোনো আয়ন আছে যেটা দুটার মধ্যে আছে? নাই। কিন্তু দেখো 3 নম্বর অপশনে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা যদি আমরা ভাঙি তাহলে Ag প্লাস ক্লোরিন মাইনাস, আর হচ্ছে হাইড্রোক্লোরিক, এটাকে যদি ভাঙি হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস। দেখো এখানে যেটা আছে সেটা কিন্তু আমাদের আহ AgCl এর যেটা আছে হাইড্রোক্লোরিকেও কিন্তু ক্লোরিন আছে। তো সেই ক্ষেত্রে এখানে দুটা আয়ন যদি একই থাকে দুটা যৌগের মধ্যে, তাহলে সেটাকে আমরা সমায়ন বলা হবে। তাহলে 3 নম্বর অপশনটা উত্তর হবে। আচ্ছা, 4 নম্বর, নিচের কোনটি আরএফ এর গ্রহণযোগ্য সীমা? দেখো আরএফটা কি? আরএফটা হচ্ছে তোমার ওই দ্রাব্যতার অধ্যায়ে পড়েছো ক্রোমাটোগ্রাফিতে। এখানে হচ্ছে আরএফ এর একটা সূত্র আছে। আরএফ সমান হচ্ছে দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, দ্রব ধরো হচ্ছে রং, গাঢ় রং, আর হচ্ছে দ্রাবক হচ্ছে পানি। তাহলে দেখো তো কোন জিনিসটা একটা পেপারের মধ্যে যদি আমি এখানে রং ছাড়ি, আর এখানে যদি আমরা রং, এটা হচ্ছে পানি, আর এটা যদি আমরা রং ছাড়লাম, তাহলে কোন জিনিসটা বেশি যাবে? অবশ্যই পানিটা বেশি যাবে, আর রংটা কম যাবে। তাহলে যদি রংটা কম যায়, অতিক্রান্ত দূরত্ব কম, ধরো হচ্ছে কার এটা 5 মিটার গেছে, আর হচ্ছে দ্রাবক গেছে হচ্ছে 10 মিটার, বেশি যাবে যেহেতু, তাহলে এটার মান কত হবে? 0.5। এখন এইটা হচ্ছে তোমার কখনোই দ্রব বেশি যাইতে পারবে না দ্রাবকের থেকে। তাহলে সেটার মান সর্বোচ্চ কত হবে? ঋণাত্মক তো হবে না। অতিক্রান্ত দূরত্ব তো আর ঋণাত্মক হয় না, তাহলে এটা হবে 0 থেকে 1। এটা মুখস্থ করে রাখো। আহ য- ঠিক আছে? তাহলে আশা করি এটা বুঝতে পারছো, এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আর ইংলিশ প্রশ্ন আমি সমাধান করে দেখাবো না। 6 নম্বর প্রশ্নটা দেখো, 5 ওহম 5 ওহমের 3টি রোধকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হলো, এর তুল্য রোধ কত? আচ্ছা দেখো, এটা হচ্ছে গিয়ে আহ যে কোনো একটা সমান মানের 3টা রোধকে যদি সমান্তরালে সংযুক্ত করে, সমান মানের, সমান মান বললে এখানেও 5, এখানেও 5, এখানেও 5, তাহলে এখানে এর তুল্য রোধ হবে হচ্ছে টা ডিভাইডেড বাই এদের রোধ সংখ্যা। এখানে রোধ সংখ্যা কত? 5/3, তাহলে 5/3 উত্তর হবে, 5/3 ওহম। আর যদি তোমরা বিস্তারিত করতে চাও তাহলে 1/RP সমান 1/R1, মানে 5 প্লাস 1/R2 1/R3। এটার উত্তরও আহ এটার উত্তর আসবে হচ্ছে 3/5। তাহলে আরপি তুল্য রোধ আরপি সমান 5/3 আসবে। তোমরা শর্টকাটটা মনে রাখো, ঠিক আছে? যে সমান মানের রোধ দেওয়া থাকলে তার তুল্য রোধ হবে ওই রোধের মান ডিভাইডেড বাই রোধের সংখ্যা। ঠিক আছে? তারপর 7 নম্বর প্রশ্নটা আউট অফ সিলেবাস, এটা দেখাবো না। 8 নম্বর, দেখো আউট অফ সিলেবাস যে সব দেখাবো তা না, আবার যে সব বাদ দেবো সেটাও না। কিছু কিছু দেখাবো, কিছু কিছু বাদ দেবো, যেহেতু আমার নিজেরও আউট অফ সিলেবাস খুব বেশি পড়া নাই, সেক্ষেত্রে আমার নিজেরও সমস্যা হয়ে যায়। আর তোমাদেরকে বুঝাইতে তো আমার অনেক বিস্তারিত বলতে হয়, এমন তো না যে আমি নিজে নিজে বুঝলাম আর তোমাদেরকে বুঝাইতে পারলাম, এরকম তো না। দেখো 8 নম্বর বলছে একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? তাহলে এই উপবৃত্ত হচ্ছে গিয়ে x² বাই 16 প্লাস y² বাই 7 সমান হচ্ছে 1। এখন এখানে হচ্ছে a² সমান হচ্ছে 16, আর হচ্ছে b² সমান 7। আমরা কোন একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা সমান কি জানি? √1 - b² বাই a²। সূত্রগুলো দেখে নাও। √1 - b² বাই a² মানে 1/7/16। দেখো হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করবা? দেখো লসাগু করলে 16, 16 - 7 সমান কত হয়? 9/16। এটাকে উপর রুট মানে 3/4 হবে উত্তর। ঠিক আছে? এই যে 3/4। আচ্ছা, 9 নম্বর ইংলিশ। 10 নম্বর, কোনটি জারক ও বিজারক রূপে ক্রিয়া করে? বলো, কোনটা জারক এবং কোনটা বিজারক রূপে, মানে উভয় রূপে ক্রিয়া করবে? তাহলে 4টা অপশনই আমরা দেখবো। পটাশিয়াম আয়োডাইড এটা একটা হচ্ছে বিজারক রূপে ক্রিয়া করে, সবগুলো অপশন দেখে নাও। পটাশিয়াম আয়োডাইড বিজারক রূপে ক্রিয়া করে। আর H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড এটা হচ্ছে জারক এবং বিজারক উভয় রূপে ক্রিয়া করে। এটা হচ্ছে উভয় রূপে ক্রিয়া করে। আর H2C2O4 এটা আবার জারক রূপে ক্রিয়া করে, বুঝতে পারছো? এটা জারক রূপে ক্রিয়া করে। আর Na2 সোডিয়াম থায়োসালফেট এটা হচ্ছে তোমার বিজারক রূপে ক্রিয়া করে। তাহলে এগুলো তো পারবে এখন। 11 নম্বর প্রশ্নটা দেখো, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻³ কেজি। এখন
গ্রামে হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম হবে। ঠিক আছে, যেটা উত্তরে আছে কয় নম্বরে, 2 নম্বর, 3 নম্বর উত্তরে আছে। ঠিক আছে। আচ্ছা, কার্বায়ন হচ্ছে কি? ধনাত্মক, ঋণাত্মক, পোলার, প্রশম। দেখো, কার্বায়ন কি? এখানে হচ্ছে গিয়ে দুটা ভাগ করে নাও, কার্বায়ন এবং কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন। কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন, কার্বনিয়ামটা লিখলাম, কার্বনিয়াম। দেখো, কার্বায়ন হচ্ছে ঋণাত্মক আর কার্বনিয়াম হচ্ছে প্লাস, ধনাত্মক। ঠিক আছে, তাহলে কার্বায়ন এটা কি, ঋণাত্মক। পানি ও হীরকের প্রতিসরণাঙ্ক। দেখো, ম্যাথ গুলো ক্যালকুলেশন ভালোভাবে দেখার চেষ্টা করবা। পানি ও হীরকের প্রতিসরণাঙ্ক সমান 1.33 ইন্টু 1.33, আর হচ্ছে আরেক হীরকে হচ্ছে 2.4। তাহলে হীরকের আলোর বেগ কত? দেখো, এখানে হচ্ছে মনে রাখবা যার যার তার তার, অর্থাৎ হচ্ছে তোমার পানির প্রতিসরণাঙ্ক 1.33 গুণন পানিতে আলোর বেগ 3 × 10⁸। দেখো, পানিতে আলোর বেগ 3 × 10⁸ হয় না, কিন্তু এখানে যেহেতু মান দেওয়া নাই সেহেতু 3 × 10⁸ ধরবা, সমান হীরকের প্রতিসরণাঙ্ক গুণন হীরকের আলোর বেগ সি। তাহলে সি সমান কি, 1.33 × 10⁸। এটা হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করবা? দেখো, এইখানে একটা দশমিক, এটা আমি যদি উঠায় দেই তাহলে এখানে কি করব, 100 দ্বারা 10 দ্বারা গুণ করব, দুঃখিত, কারণ দশমিকের পর কয়টা সংখ্যা আছে, 4 আছে, তাহলে 10 দ্বারা গুণ করব। আর এইখানে দশমিক উঠায় দিলে পরে এখানে আমরা 100 দ্বারা গুণ করব, দশমিকের জন্য 1, আর এই যে দুটা সংখ্যার কারণে 1, ডাবল শূন্য দিব, তাহলে 10 হইলো। ঠিক আছে, তাহলে 133/24 গুণন 10⁻⁷ হবে। দেখো, এটা হচ্ছে 1 আছে, তাহলে উপরে ভাগ গেলে পরে 7। এখন এটাকে আমরা 133 দ্বারা ভাগ করব, 124 দ্বারা ভাগ করব। 24 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? দেখো, এটা 5 হবে, 5 উত্তর আসবে। ঠিক আছে, দুঃখিত, আমি একটু তুলতে ভুল করে ফেলেছি এখানে। আচ্ছা, খুব বেশি ভুল করি নাই। আচ্ছা, আমি একটু সম্পূর্ণটা আমি একটু করতেছি, স্কিপ করতেছি, তুলতে ভুল করে ফেলেছি। দেখো, এখানে হচ্ছে 1.33 × 3 × 10⁸, আর এখানে হচ্ছে 2.4। এই দশমিক তুলে দিলে পরে আমাদের উপরে 10 দ্বারা গুণ করতে হবে। আর যদি এই দশমিক তুলে দেয় তাহলে উপরে আমাদের নিচে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে। এটা কেন গুণ করতে হবে একটু আগে আমি বলছিলাম, একটু আহ আবার দেখে আসো। তাহলে 133 গুণন 3 গুণন 10⁻⁴ কত হয়? এটা দ্বারা এটা 100-কে ভাগ করলে পর 10, আর 10 উপরে গেলে পর কি হয়? 10⁻⁷ হয়। ঠিক আছে, তাই হয় না? 10⁻⁷ হয়। আর নিচে কত থাকে? 24। তাহলে আমাদের কি হবে? দেখো, তাহলে আমরা এখানে আরেকটা ভাগ করতে পারি। 3 দ্বারা 24-কে ভাগ করলে 3 × 8 = 24। এখন এই 133-এর ভিতর কয়বার যায়? দেখো, আমরা ডিরেক্ট ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয়? আমরা এখান থেকে ভাগ করতে পারবো। 8 13-র ভিতর যায় 1, তাহলে 8 13-র ভিতর যায় হচ্ছে একবার, তাহলে হাতে থাকে 5, 5 আর 3 কত? 53, তাহলে 6 8 48, 6 দিলাম। তাহলে 16, হাতে দশমিক কিছু থাকে, দশমিক সামথিং, দেখ ওটা আমরা অত দূর লিখবো না। তাহলে 16 গুণন 10⁻⁷, 10⁻⁷। এখন দেখো, দশমিক এখানে আমরা যদি এখানে একটা দশমিক দেই তাহলে এখানে কি হবে? 10⁸ হয়ে যাবে। তাহলে 1.6 × 10⁸। দেখো, এটার কাছাকাছি উত্তর কোনটা আছে? এটার কাছাকাছি উত্তর হচ্ছে একমাত্র এটা। এ কারণে এটা সঠিক উত্তর হবে। তোমরা আশা করি বুঝতে পারছো, এইভাবেই তোমাদেরকে সঠিক উত্তর বেছে বের করতে হবে। দেখো, জিনিসটা আরেকবার দেখো, দেখে নাও। দেখো, 14 নম্বর প্রশ্নটা কি বলছে? 14 নম্বর প্রশ্ন বলছে একটি পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ণয় করে। একটি পরিবাহীর ও একটা পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ভর করে কোনটির উপর? একটা পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ভর করে উপাদানের উপর। কেন? একটা তার, একটা কপারের তার আর একটা হচ্ছে গিয়ে লোহার, ধরো লোহা তো পরিবাহী, তো এদের ঘনত্বের পার্থক্য থাকে। এই ঘনত্বের পার্থক্যের উপর তাদের রোধটা নির্ভর করে, কারণ ঘনত্বের উপর ইলেকট্রন নির্ভর করে। ঠিক আছে, কখন এন্ট্রপি ধ্রুব থাকে? এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ায়। প্রত্যাবর্তী প্রক্রিয়া কেন? এন্ট্রপি ধ্রুব থাকে বলতে এন্ট্রপি শূন্য হয় কখন? এন্ট্রপি ধ্রুব শূন্য থাকে হচ্ছে তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? একটা প্রত্যাগামী প্রক্রিয়া। ঠিক আছে, 16 নম্বর আউট অফ সিলেবাস, এটা দরকার নাই। 17 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করে দেখাবো। 17 নম্বর প্রশ্নটা কি? দাঁড়াও, আমি একটু দেখি রেকর্ডিং ঠিক আছে কিনা, ঠিক হচ্ছে কিনা। হুম, ঠিক আছে। 17 নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা একটা ইয়ে আঁকাই,
একটা গ্রাফ আঁকাই। এখন বলছে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা হবে এক্স অক্ষের সমান্তরাল এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু, এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু সমান জিরো এবং এক্স প্লাস ওয়াই সমান জিরো। এই রেখা দ্বয়ের ছেদবিন্দু মানে এই দুটা রেখার যে ছেদবিন্দু হবে সেই ছেদবিন্দু দ্বারা এই রেখাটি অতিক্রম করবে। তাহলে এই দুটার ছেদবিন্দু বের করি। যেহেতু আমাদের আগে এই রেখার সমীকরণটা কি, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল তাহলে ওয়াই সমান বি, এই রেখার সমীকরণ হবে ওয়াই সমান বি। তাহলে এই রেখা থেকে ছেদবিন্দু থেকে যদি আমি ওয়াই এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা খুব দ্রুত সমাধান পাবো। তাহলে আমরা এক্স এর মানটা বসাই দিব। তাহলে এক্স এর মান বসাই দিলে পরে এক্স এক্স এর মান বসাই দিলে মাইনাস ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাস টু সমান জিরো। এটা সমান কি হয়, ফোর ওয়াই সমান টু হয়, অর্থাৎ ওয়াই সমান হচ্ছে ওয়ান বাই টু হয়। এখন এই ওয়াই এর মান যদি আমরা এখানে বসাই দেই তাহলে কি হয়, ওয়াই এর মান বলতে এই স্থানাঙ্কটা। তাহলে ওয়াই সমীকরণটা ওয়াই সমান হচ্ছে গিয়ে ওয়ান বাই টু, তাহলে টু ওয়াই মাইনাস ওয়ান হয়, যেটা অপশনের কোনো উত্তরে নাই কিন্তু কাছাকাছি উত্তর এটা আছে। আর এটা যে ভুল করেছে সেটা না, এটা আসলে আমাদের যে চর্চা ওয়েবসাইট আছে এখানে হয়তো ওনারা টাইপিং করতে ভুল করে ফেলেছে, এটা প্রশ্নকর্তার কোনো ভুল হয়নি হয়তো। এরকম অনেকগুলো প্রশ্ন আমি দেখেছি এরকম টাইপিং এ ভুল আছে। ঠিক আছে, তারপর প্রশ্নটা দেখি। 18 নম্বর প্রশ্নটা স্কিপ করতে পারো, এই প্রশ্নটা আমার জানা নাই। 19 নম্বর প্রশ্নটা, পয়সনের অনুপাতের জন্য কোনটি সঠিক? পয়সনের অনুপাতের জন্য সঠিক হচ্ছে মাইনাস ওয়ান থেকে। পয়সনের অনুপাত সঠিক হচ্ছে, দাঁড়াও, দেখো পয়সনের অনুপাত হচ্ছে তোমার মাইনাস ওয়ান থেকে বড় এবং প্লাস হাফ থেকে ছোট। তাহলে মাইনাস ওয়ান থেকে বড় এবং প্লাস হাফ থেকে ছোট, যেটা 3 নম্বর অপশনে আছে। দেখো 20 নম্বর অঙ্কটা, 20 নম্বর অঙ্কটা কি বলছে? 20 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স প্লাস ফোর তারপর এক্স মাইনাস ফোর। দেখো এই ধরনের অঙ্কগুলোতে আমরা যেটা চলকের সর্বোচ্চ ঘাত থাকে সেই রকম মান দ্বারা আমরা ভাগ করে দিব। তাহলে এখানে ওয়ান প্লাস ফোর বাই এক্স, লব এবং হরকে এক্স দ্বারা ভাগ করলে ওয়ান মাইনাস ফোর বাই এক্স থাকলো। এখন এখানে যদি আমরা লিমিটের মান, লিমিট যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটি, এখন লিমিটের যদি মান বসাই তাহলে কি হয়, ওয়ান প্লাস ফোর বাই ইনফিনিটি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ফোর বাই ইনফিনিটি। এক্ষেত্রে আমাদের এইটুকুর মান জিরো আসে, এইটুকুর মান জিরো আসে, তাহলে ওয়ান বাই ওয়ান সমান ওয়ান আসে। এখন এটা দ্রুত কিভাবে করবা, দ্রুত করবা এই যে চলকের যে সহগ থাকে উপরে, লব এবং হর চলকের যে সহগ থাকে সেটার ভাগফল। ধরো হচ্ছে লিমিট, আমি দেখা দিই আরেকটা অঙ্কের সাথে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস সেভেন। আর এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে থ্রি বাই ফোর। এই যে চলকের সর্বোচ্চ ঘাতের এই দুটা ভাগ করে দিবা, তাহলে থ্রি বাই ফোর আসে উত্তর। আশা করি বুঝতে পারছো, এটার কোনো সমস্যা থাকার কথা না। এরপরের প্রশ্ন হচ্ছে ইথাইন, ইথাইন অণুর গঠন কোনটি? ইথাইন অণুর গঠন কোনটি? ইথাইন অণুটা হচ্ছে তোমার এই যে সিএইচ ডাবল ট্রিপল বন্ড সিএইচ। এখন এটার বন্ধনটা হচ্ছে সরলরৈখিক। এটা দেখতেই পাচ্ছ এখানে সরলরৈখিক। এটা যদি আমরা করে বের হাইব্রিডাইজেশন করি তাহলে সেটা হবে এটা হবে হাইব্রিডাইজেশন হচ্ছে এসপি। আর এসপি আকৃতির অণুগুলা, সেটা এসপি সংকলন বিশিষ্ট অণুগুলা সরলরৈখিক হয়। আর এদের মধ্যবর্তী কোণ থাকে হচ্ছে 180 ডিগ্রি। দেখো 23 নাম্বার, 23 নাম্বারটা মুখস্থ করতে হবে, ডিউটেরিয়মের বন্ধন শক্তি কত? দেখো ফুল ভিডিওটা দেখো, অনেকগুলো স্কিপ করলাম এখানে এখানে স্কিপ করা মানে এই না যে আমি সবগুলা পারতেছি না, আসলে এগুলা তোমাদেরকে মনে রাখতে হবে। এগুলো কি পড়াবো বলো, ডিউটেরিয়ম বন্ধন শক্তি এটা মুখস্থ দিছে আমার কি, এখানে তো কিছু করার নাই। আচ্ছা দেখো, বলয় পরীক্ষা শনাক্ত করা যায় কোনটির মাধ্যমে? বলয় পরীক্ষা শনাক্ত করা যায় যে NO3 আয়ন শনাক্তকরণকে বলয় পরীক্ষা শনাক্ত করা হয়। যেমন এই যে আমাদের আয়ন শনাক্তকরণের যে অধ্যায়টা আছে, অধ্যায় না পার্টটা আছে, অংশটুকু আছে, সেখানে এটা আছে। তোমরা একটু NO3 মাইনাস এখানে এই আয়ন শনাক্তকরণটা দেখলে, নাইট্রেট আয়ন আয়ন শনাক্তকরণের ওইখানে গেলে দেখতে পারবা যে বলয় পরীক্ষা দ্বারা নাইট্রেট আয়ন শনাক্ত করা যায়, এটা দেখতে পারবা। 25 নম্বর প্রশ্নটা, 25 নম্বর প্রশ্ন বলছে কে এর মান কত হলে টু এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো এবং থ্রি এক্স মাইনাস ওয়াই, দেখো টু এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো, থ্রি এক্স মাইনাস কে ওয়াই
-5 সমান 0, রেখা পরস্পর লম্ব হবে। আচ্ছা দেখো, দুটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাদের ঢালের গুণফল কি হয়? m1 m2 সমান -1। তাহলে আমাদের এই দুটা রেখার ঢালের গুণফল করি। এখন ঢাল m সমান কি জানি? মাইনাস এক্স এর সহগ, ডিভাইডেড বাই, খুব সহজে বের করা যায়, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। ঠিক আছে? তাহলে 1 নম্বর সমীকরণের m1 সমান কি? মাইনাস এক্স এর সহগ হচ্ছে 2 আর y এর সহগ -1, তাহলে এটা হবে 2। আর 2 নম্বর সমীকরণে হচ্ছে মাইনাস এক্স এর সহগ 3 আর y এর সহগ -k সমান হচ্ছে 3/k। তাহলে m1 ইন্টু m2 আমরা মানটা বসাই দিই, 2 ইন্টু 3/k সমান -1। তাহলে এখান থেকে k এর মান কত বের হয়? 3 দুগুণা 6, আর এই পাশে -1 ভাগ করে দিলে পারে -6 আসে। ঠিক আছে? তাহলে k এর মান -6। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী প্রশ্ন আছে 26 নম্বর প্রশ্নটা দেখো। 26 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে 26 নম্বর প্রশ্নটায় বলা হয়েছে যে একটি পানির অণু সর্বোচ্চ কয়টি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে? সবাই গণহারে H2O সমান দুটা দুইটা উত্তর দাগে আসবে। এটা ভুল। একটা পানি দেখো, পানিটা গঠন হয় কিভাবে? এই দেখো, এখানে একটা হাইড্রোজেন, এখানে তোমার এই অক্সিজেনটার সাথে কি আরো দুটো হাইড্রোজেন যুক্ত থাকবে। বুঝতে পারছো? কিভাবে যুক্ত থাকবে আমি বলতেছি। এখানে আরেকটা অণু আছে, ঠিক আছে? ধরো এখানে আরেকটা অণু আছে। তো তাহলে এইটা খেয়াল করো, এখানে একটা পানি অণুর সাথে কতগুলা হাইড্রোজেন যুক্ত থাকতেছে। একটা এই যে দুটা হাইড্রোজেন, চারটা অক্সিজেন যুক্ত থাকে, চারটা হাইড্রোজেন অণু যুক্ত থাকে একটা পানি অণুর ভিতর। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমরা অনেকে পানি তো আমরা যেটা হিসাব করি সেটা হচ্ছে একটা অণু, একটা অণু হিসাব করি, কিন্তু এখানে পানি যখন গুচ্ছ আকারে থাকে অর্থাৎ তরল আকারে থাকে তখন এরকম অণুগুলো দেখতে এরকম লাগে। তাহলে একটা পানি অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে চারটা, সর্বোচ্চ চারটা। 27 নম্বর প্রশ্নটা অনেকে পারবা, আবার অনেকে পারবা না, অনেকে মুখস্থ করছো, অনেকে করো নাই। তো যেটা হোক আমরা সমাধান করে দেই। আমরা যদি আই ধরি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। দেখো এটা একটু বেশ বড়, কিন্তু খুব বড় না, আমি করব দেখে টাইম লাগবে। আমরা ইন্টিগ্রেশন অফ ইউ ভির সূত্র বসাবো, তাহলে এটা হচ্ছে আমাদের ভি আর এটা হচ্ছে ইউ। কেন? লিয়েট অনুসারে যেটা আগে থাকবে সেটা ইউ। তাহলে হচ্ছে সাইন এক্স হচ্ছে আমার ত্রিকোণমিতি, সেটা হচ্ছে ইউ। তাহলে সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ অর্থাৎ হচ্ছে সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, যেহেতু ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার হক্স ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইন্টিগ্রেশন অফ কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটাকে অন্তরীকরণ করলে পরে হচ্ছে cos x হয়, আর হচ্ছে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ই হয়। এখন আবার ইন্টিগ্রেশন চলে আসছে ভিতরে আমার, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করি, আমরা একটা ব্র্যাকেট দিলাম, তাহলে এটাও আমার ইউ হবে, এটা আমার ভি হবে। তাহলে আমার কি ভি ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ। ইউ কত এখানে? cos x। আমরা কিন্তু এটার ইন্টিগ্রেশন করতেছি, cos x ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos x। কেন? ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে তো ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে মাইনাস, এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস সাইন এক্স। দেখো মাইনাসটা আমরা বাদ দিয়ে, এখানে আমরা মাইনাসটা আমরা বাদ দিয়ে সামনে প্লাস করে দিব, কারণ কি মাইনাসে মাইনাসে প্লাস হয়। ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হয় ইন্টু ডিএক্স। দেখো তো এই জিনিসটাই আমরা করতেছি না তখন থেকে, তাহলে এই জিনিসটার মান আমরা কি বসাতে পারি? তাহলে আমরা কি লিখতে পারি? আই সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, তারপর মাইনাস এই মাইনাস আর এই প্লাস, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। আর এইটার সমানই তো আমরা আই লিখতে পারি, তাই না? তাহলে এখানে একবারে লিখে দিলাম, এটার সমানই আমরা আই লিখে দিই। লেখা যায় তো? এখন এই আইটা যদি আমরা এই পাশে নেই, বাম পক্ষে নেই, তাহলে কি হয়? 2i সমান এ টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স লেখা যায়।
তাহলে আমরা তো আই মান বের করবো। আই কি? আই হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। তাহলে আই এর মানটা আমাদের বের করা লাগবে। তাহলে e⁻x ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স। দেখো অঙ্কটা করতে টাইম লাগলো, কিন্তু তোমরা যখন দ্রুত করবা প্লাস প্র্যাকটিস থাকবে, আগে থেকে পারবা, তাহলে এই অঙ্কটা করতে টাইম লাগবে না, যেটা 1 নম্বর অপশনের উত্তরে আছে। ঠিক আছে। 28 নম্বর প্রশ্নটা কি? 28 নম্বর প্রশ্নটা হচ্ছে দশা পার্থক্য কত? দেখো দশা পার্থক্য কত? দশা পার্থক্য হচ্ছে গিয়ে তোমরা জানো, পথ পার্থক্য যদি এক্স হয় তাহলে আমাদের দশা পার্থক্য হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য এক্স। ঠিক আছে, 2π/λ। তাহলে এখানে এই 1 নম্বর অপশনটা এটা আছে, তোমরা একটু দেখবা। আর এখানে হিজিবিজি লেখা বলতে তোমার এই যে কম্পিউটার টাইপে এরকম আসে। এমিটর কারেন্ট কি? এমিটর কারেন্টটা হচ্ছে আমাদের, আমরা একটা সূত্র জানি, এটা একবারে ডিরেক্ট সূত্র দিছে, একদম সহজ। আইই সমান আইবি প্লাস আইসি। ঠিক আছে, একদম সূত্রটা দিয়ে দিছে। 30 নম্বর ইংলিশ। 31 নম্বরটা, 31 নম্বরটা দেখো একটু, প্রশ্নটা বলছে কি? ওয়াই সমান, বলছে হচ্ছে ওয়াই সমান লন এ এক্স কিউব। এখন এখানে ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ ওয়াই ওয়ান বের করতে হচ্ছে। তাহলে আমরা একবার অন্তরীকরণ করি, এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে লন এক্স, এটার অন্তরীকরণ কি? 1/x মানে এ এক্স কিউব। আবার যেটাকে এক্স ধরছি সেটা কি এক্স না, সেটাকে এক্স না, তাই সেটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে এ এক্স কিউবকে অন্তরীকরণ করলে কি হয়? এ ইন্টু 3x²। ঠিক আছে, এ ইন্টু 3x²। এটা উপরে হবে আর কি, এই যে এই অংশটা উপরে হবে, এখানে নিচে 1 দিলাম। তাহলে এ আর এ ভাগ গেল, আর এই x² আর এক্স কিউব কাটা গেল, এক্স থাকলো, তাহলে কি থাকে? 3/x। ঠিক আছে, y1 সমান 3/x। এটার উত্তর হবে হচ্ছে গিয়ে এই যে খ নাম্বারটা। পারবো আশা করি। 32 নম্বর আউট সিলেবাস দরকার নাই। 33 নম্বর প্রশ্নটা দেখো। 33 নম্বর প্রশ্নটা আমি ব্যাখ্যা করে দেখাবো। দেখো একটা যৌগ দেওয়া আছে, যৌগটাই কি লেখা আছে? CH3 বন্ড CH2, আমরা যৌগটা লিখি। তারপর হচ্ছে বন্ড CH, এটার সাথে একটা OH আছে যেটা আমরা উপরের দিকে দিয়ে দিব। তারপর হচ্ছে বন্ড CH3, যৌগটা লিখছি। এখন এটার প্রধান উৎপাদটা কি? প্রধান উৎপাদটা হচ্ছে তোমার এখানে, এখানে ধরো হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক যুক্ত হবে, যুক্ত হওয়ার পর, ধরো না এটাই যুক্ত হবে, যুক্ত হওয়ার পর এই হাইড্রোজেন আর এই হাইড্রোক্সিল মিলে হচ্ছে পানি উৎপন্ন করে ফেলবে। ঠিক আছে, আর এই ক্লোরিন আছে না, এই ক্লোরিনটা করবে কি? এইখান থেকে আর একটা এইখান থেকে একটা হাইড্রোজেন বের করে নিয়ে আসবে। ঠিক আছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের করে নিয়ে আসবে, নিয়ে এসে কি করবে? সে আবার হাইড্রোক্লোরিক গঠন করবে। তাহলে আলটিমেটলি কি থাকলো? দাঁড়াও, এটা হাইড্রোক্লোরিক গঠন করলো। তারপর কি থাকলো? তারপর থাকলো কেমনে? CH3 বন্ড, এখানে একটা হাইড্রোজেন নিয়ে গেছে, একটা হাইড্রোজেন নিয়ে গেছে, হাইড্রোজেন রইলো কয়টা? দুটা। এখানে হাইড্রোক্সিল চলে গেছে, তাহলে থাকলো কয়টা? এখানে একটা CH থাকলো, তাহলে মাঝখানে বন্ড কয়টা হবে? কার্বনের 4 হাত মিলাতে গেলে দুটা বন্ড হতে হবে। আর এই পাশে তো মিথাইল মূলক, ঠিক আছে, তাহলে CH3। আশা করি এবার বুঝতে পারছো, যেটা 1 নম্বর অপশনে আছে। ঠিক আছে। ক্যানিজারো বিক্রিয়া কোনটি দেয়? ক্যানিজারো বিক্রিয়া কোনটা দেয় বলো তো দেখি, তোমরা তো অনেকেই পড়ছো। দেখো ক্যানিজারো বিক্রিয়া দেয় হচ্ছে যে, যেখানে আলফা কার্বন থাকবে না, আলফা কার্বন থাকলে পরে ক্যানিজারো বিক্রিয়া দেবে না। অ্যালডিহাইড বিক্রিয়া দিবে, কিন্তু অ্যালডিহাইডে আলফা কার্বন থাকবে না। তাহলে এখানে আমার হচ্ছে মূলত HCHO, এটা হচ্ছে আমাদের ক্যানিজারো বিক্রিয়া দেয়, কিন্তু এখানে উত্তর মনে হয় এটা দেওয়া আছে, কিন্তু সঠিক উত্তর এটা হবে। ঠিক আছে। আবার 1 নম্বরটা, না না, 4 নম্বরটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে। ক্যান্ডিজারও বিক্রিয়া একটু পর আছে, আমি সম্পূর্ণটা দেখা দিবনি, টেনশন করো না, সামনে দেখতে পাবা। কোনটি গ্রিন বিকারক? মুখস্থ দিছে, এটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। কিভাবে? এই যে গ্রিন কেমিস্ট্রি আছে না, সেখান থেকে দিছে এটা। ত্রিক্ষারীয় অ্যাসিড কোনটি? ত্রিক্ষারীয় অ্যাসিড তো জানো, এখানে হচ্ছে H3PO4। এখানে সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিড, আর তারপর হচ্ছে H2SO3, এরা দুটা করে হাইড্রোজেন দান করে, অর্থাৎ দুটা প্রোটন দান করে, যার কারণে এদের ক্ষারক হচ্ছে দ্বিক্ষারীয়। দ্বিক্ষারকীয়। যদি দ্বিক্ষারকীয় আসতো তাহলে উপরে তিনটার যে কোনো একটা হতো। আর ত্রিক্ষারকীয় বলছে হচ্ছে এখান থেকে এই যে তিনটা হাইড্রোজেন দান করে PO4 3- গঠন করে। ঠিক আছে, আর যেখানে তিনটা হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন চলে যায়, এই কারণে এটা ত্রিক্ষারীয়। কার্বনিল যৌগের 37 নম্বর প্রশ্ন, আজকে কিন্তু দ্রুত প্রশ্ন সমাধান হচ্ছে। 37 নম্বর প্রশ্নটা বলা হয়েছে, কার্বনিল যৌগের শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি? কার্বনিক যৌগ শনাক্তকরণে 2,4-ডাইনাইট্রোফিনাইল বিকারক ব্যবহৃত হয়। কিভাবে? এটা হচ্ছে আমরা, দাঁড়াও দেখে নেই, তোমাদেরকে দেখাই। HCHO প্লাস,
এখানে হচ্ছে H2N মাইনাস, মাইনাস বলতে বন্ড, NH একটা বেনজিন যুক্ত হবে। এটার 2 নম্বর কার্বনে NO2 থাকে, 5 নম্বর কার্বনে NO2 থাকে, ঠিক আছে। এখন এইটা বিক্রিয়া করে এই দেখো এইটা বিক্রিয়া করে এখানে যে একটা এই যে অক্সিজেন আছে আর এই দুটা হাইড্রোজেন আছে। দাঁড়াও, আমি একটু ডিটেলসে দেখা দেই। এই একটা অক্সিজেন এই দুটা হাইড্রোজেন মিলে এরা করে কি উড়াল দেয়। তাহলে উড়াল দিলে কি থাকে, একটা হাইড্রোজেন থাকে, এখানে সিএইচ থাকে, এখানে সিএইচ থাকে না সিএইচ, তারপর এখানে কি থাকে নাইট্রোজেন থাকে শুধু, তারপর কি থাকে NH থাকে, তারপর বাকিটুকু মানে বরাবর আগের মতোই থাকবে। এখন বন্ধনটা কিভাবে গঠন হবে, বন্ধনটা গঠন হবে এখানে আমাদের কার্বনের 4টা হাত, 4টা হাত মিলাতে গেলে এই যে একটা হাত মিলছে আর একটা হাইড্রোজেন আছে 2টা, তাহলে এখানে আর 2টা দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, আর এটা হচ্ছে কি এটার নাম হচ্ছে টু ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, আর এটার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। দুঃখিত, এখানে 5 নম্বর কার্বনের হাইড্রোজেন নাইট্রোজেন ডাইঅক্সাইডের কথা বলছিলাম হয়তো, এটা 4 নম্বর কার্বন নাইট্রোজেন ডাইঅক্সাইড, বলতে ভুল করেছি। তাহলে এটার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। আর এইটা হচ্ছে তোমার কমলা বর্ণ গঠন করে। ক্যানিজারো বিক্রিয়া, কার্বনিল বিক্রিয়ায়, কার্বনিল যৌগ শনাক্তকরণ বিক্রিয়ায় কোন রং উৎপন্ন হয়? আহ, কমলা রং, ঠিক আছে। 38 নম্বর প্রশ্নটা, তাহলে আশা করি কার্বনের যৌগ শনাক্তকরণের কোনো কনফিউশন থাকবে না এখন থেকে। দেখো 38 নম্বরটা বলছে হচ্ছে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে এম এর মান কত? আমরা কি জানি দেখো, ভেক্টর স্কেলার গুণনে জানি, ভেক্টর, হ্যাঁ ভেক্টর স্কেলার গুণনে জানি হচ্ছে এ বি কস থিটা, ডট গুণনে জানি, দুঃখিত, স্কেলার গুণন তো এবি সাইন থিটা, ডট গুণনে জানি এবি কস থিটা। আর এখানে যদি আমাদের বলছে পরস্পর লম্ব হওয়া মানে কি এবি কস 90 সমান হচ্ছে তোমার 0 ডিগ্রি। তাহলে দুটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তাহলে সেটা হবে আমাদের, দুঃখিত আমাকে বাইরে যেতে হয়েছিল তো তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমি এখান থেকে আবার শুরু করতেছি। দেখো, আহ এ ডট বি, আমরা যদি এখানে যদি ডট গুণফল করি তাহলে আমাদের দুটা ভেক্টর ডট গুণফলের মান যদি 0 হয় তবে তার ভেক্টর দুটি লম্ব হবে। আমি তার প্রমাণ এখানে দেখাও দিছি। তাহলে এ ডট বি আমরা যদি আই ক্যাপ গুণ করি তাহলে 9 × 4, 9 × 4, তারপর +1 × -6, ঠিক আছে। যে ক্যাপের ক্ষেত্রে গুণ করলাম আর কে ক্যাপের ক্ষেত্রে -6 × m, এটা সমান কি 0 হবে। তাহলে 4 নং 36 -6 - 6m সমান 0। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 6m সমান 30, অর্থাৎ m সমান 5 আসে, যেটা আমাদের উত্তর আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এটা। দেখো 39 নম্বর প্রশ্নটা, 39 নম্বর প্রশ্নটা একটু দেখো। 39 নম্বর প্রশ্নটা একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা কি? y² = -6y - 4x + 21 সমান 0। এই সমীকরণের এটা একটা পরাবিত সমীকরণ বলে দিয়েছে। এই পরাবিত সমীকরণটির শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো যদি y² সমান ax এভাবে বের করতে পারি, মানে এই ফর্মে আনতে পারি। তাহলে আমরা কি করব, y - 6y +9 দিব, যেহেতু আমাদের এখানে বের করতে হবে, সমান 4x, সমান 4x ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস সমান 4x -12 হবে, এটা হিসাব করে দেখো এটাই আসে। তাহলে এইটুকুর মান কি আসে, y - 3 এর হোল স্কোয়ার সমান 4 কমন নিব, 4 × 1 × x - 3 আসে, ঠিক আছে। এখন আমরা এই অংশকে 0 ধরবো, এই অংশকে 0 ধরবো, তাহলে y - 3 সমান 0 হলে y সমান 3 আসে, আর x - 3 সমান 0 হলে x সমান 3 আসে। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ 3/3 আসবে, ঠিক আছে। তাহলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 3,3,3। 40 নম্বর প্রশ্নটা কি বলছে? 40 নম্বর প্রশ্নটা বলছে তড়িৎচালক বলের একক কোনটি? তড়িৎচালক বলের একক ভোল্ট, এটা তো জানোই। আর তড়িৎচালক বল মূলত ই, যেটা কিনা ভোল্টকে প্রকাশ করে ভি।
তারপর 41 নম্বর প্রশ্নটা দেখো। 41 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 25 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 25 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইজ ইকুয়াল টু 1। এই সমীকরণের অসীম তটের সমীকরণ নির্ণয় করতে বলছে এই উপবৃত্তের। তাহলে অসীম তটের সমীকরণটা আমরা কি জানি? ওয়াই সমান প্লাস মাইনাস বি এক্স বাই এ, তাই না? তাহলে এখানে এটা আমার বি, এটা আমার বি স্কোয়ার আর এটা আমার এ স্কোয়ার। তাহলে আমাদের ওয়াই সমান প্লাস মাইনাস বি কত হয়? বি হচ্ছে 4, এক্স ডিভাইডেড বাই এ হচ্ছে 5। কেন 4x হবে? বি স্কোয়ার যদি 16 হয় তাহলে বি সমান 4 হবে, ঠিক আছে? তাহলে আমাদের 1 নাম্বারটাই অপশন উত্তর আছে। 42 নম্বর প্রশ্নটা দেখো। 42 নম্বর প্রশ্নটা দেখো, আমি সবগুলো প্রশ্ন কিন্তু ধরে ধরে সমাধান করে দেখাই দিয়েছি, তোমাদের কোনো সমস্যা থাকার কথা না আশা করি। 42 নম্বর প্রশ্নটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y মাইনাস নাইন সমান 0। এই বৃত্তের, এটা একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আমরা কেন্দ্র সমান কি জানি? কেন্দ্র সমান হচ্ছে গিয়ে কেন্দ্রের স্থানাঙ্ক এক্স ওয়াই হলে পরে আমরা জানি হচ্ছে জি জি এর সহগ ডিভাইডেড বাই -2 আর এফ এর সহগ ডিভাইডেড বাই -2। তাহলে এখানে জির সহগ কত আছে? জির সহগ আছে হচ্ছে আমার -8, তাহলে -8 ডিভাইডেড বাই -2। আর এফ এর সহগ আছে, দুঃখিত, জি এর সহগ আছে আমার 0, কারণ হচ্ছে দুঃখিত দুঃখিত আমি একটু ভুল বলতেছি এখানে। আসলে ক্যামেরার সামনে কথা বলতে এগুলো প্রশ্ন যে পারি না এরকম না, ক্যামেরার সামনে কথা বলতে গেলে একটু নার্ভাস লাগে, কারণ ফার্স্ট টাইম এই ধরনের ভিডিওগুলো বানানো। তো দেখো, এক্স এর সহগ, কেন্দ্র সূত্র হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2 আর ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। তাহলে এক্স এর সহগ আমার কত আছে? এক্স এর তো কোনো সহগই নেই, তাহলে 0/-2 আর ওয়াই এর সহগ আছে হচ্ছে -8 ডিভাইডেড বাই 2 -2। তাহলে এটা আমার উত্তর হবে হচ্ছে 0 আর হচ্ছে 4। এই দেখো, এই একটাই কেন্দ্র আছে, তাহলে পরে আমি আর ব্যাসার্ধ বের করবো না। আর ব্যাসার্ধ বের করতে চাইলেও বের করা যাবে √/g² + f² - c, মানে হচ্ছে √/0² এই দুটাই তো জি এফ। তাহলে 0² প্লাস 4² মাইনাস সি, সি কত দেওয়া আছে? -9, তাহলে -7 আছে +9, তাহলে এটা হচ্ছে 25 হয়, তাহলে রুট করলে এবার 5 হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না। 43 নম্বর প্রশ্নটা দেখো। 43 নম্বর প্রশ্নটা বলছে কৌণিক বেগের মাত্রা সমীকরণ কোনটি? আচ্ছা, কৌণিক বেগের মাত্রার সমীকরণ, কৌণিক বেগটা কি? ওমেগা সমান হচ্ছে 2π/t, 2π/t, এই দুটো, এটা তো ধ্রুব, তাহলে হচ্ছে কি ওমেগার মাত্রা কি হবে? পার টি ইনভার্স হবে না? টি ইনভার্স হবে না, মানে 1/t, তাহলে হচ্ছে টি ইনভার্স মাত্রা টাইমের, এটা এটা কিন্তু টাইমের মাত্রা হচ্ছে টি ইনভার্স, ঠিক আছে? আচ্ছা, 44 নম্বর প্রশ্নটা একটু বুঝে দেখো। ওয়াই স্কোয়ার সমান এক্স, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স, আর এক্স সমান 1 আর এক্স সমান 4। এই এই সমীকরণ তিনটা দ্বারা, এই দুটো সমীকরণ আর এই পরাবৃত্ত দ্বারা ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো, ওয়াই স্কোয়ার সমান এক্স, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। দেখো, আমার একটু লাইনটা সোজা হলো না, দেখে নাও এইভাবে। দেখো, এক্স সমান 1 মানে হচ্ছে কারণ আমার এই যে এই সমীকরণটা বোঝাইছে, আর এক্স সমান 4 মানে এই যে এই সমীকরণটা বোঝায়, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4। আর এটা হচ্ছে কারণ ওয়াই স্কোয়ার সমান এক্স, এই পরাবৃত্ত বোঝাইছে, ঠিক আছে? তাহলে আমাদের লিমিট কি হবে? পরাবৃত্তের এখানে ক্ষেত্রফল সমান হচ্ছে কার √/x, যেহেতু ওয়াই ডিএক্স, তাহলে ওয়াই এর মান হচ্ছে কার আমাদের √/x। আর এখানে লিমিট হবে হচ্ছে, এই দেখো, এইখান থেকে এই পর্যন্ত আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে হচ্ছে 1 থেকে 4। তাহলে আমরা এখন ক্ষেত্রফল বের করব। এটার ইন্টিগ্রেশন কি? x⁴ ডিভাইডেড বাই 3/2, ঠিক আছে? এখন এখানে আমরা x এর মান একবার 4 বসাবো আর একবার 1 বসায় বিয়োগ করব। তাহলে আমরা যদি একটু উল্টায় লিখি, 2/3 ইন্টু 4⁻³ একটু 3/2 উল্টায় দিছি, ঠিক আছে? তাহলে এখানেও কি হবে? 2/3 ইন্টু মাইনাস হবে মাঝখানে, ইন্টু x হচ্ছে 1, 3/2। দেখো, 2/3। দেখো, এইটা কিভাবে করবা? এইটা করতে অনেকে ভয় পায়। দেখো, 4, এই 1/√2 মানে কি? এটার রুট ওভার আছে, পাওয়ার হাফ থাকে, মানে কি রুট ওভার আছে তার উপর কিউব, -2/3, এটা তো 1 হবে, যে কোনো কিছুর 1 এর উপর যাই পাওয়ার থাকুক সেটা 1ই হবে। তাহলে এটার উত্তর কি হবে? 2/3 ইন্টু 8 হবে, কারণ
4 কে রুট করলে পরে হচ্ছে 2 হয়, আর 2 কে কিউব করলে 8 হয়, -2/3। তাহলে এটার উত্তর কি হবে? এটা হচ্ছে গিয়ে তোমার 14/3 হবে। 14/3 কিভাবে হবে? দেখো 2/3 কমন নিলে 8 - 1 হয়, 8 থেকে 1 বাদ দিলে পরে 7, 7 দুগুণা 14/3। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এই প্রশ্নে কোনো সমস্যা থাকার কথা না। দেখো, নিচের কোন অ্যাসিডটির পিএইচ মান কম? দেখো পিএইচ মান কম, অ্যাসিড কোনো একটা অ্যাসিডের ঘনমাত্রা, যে অ্যাসিডের ঘনমাত্রা যত বেশি তার পিএইচ মান তত কম। ঠিক আছে, যে পিএইচ যে কোনো একটা অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা যত বেশি তার পিএইচ মান তত কম। এখানে ঘনমাত্রা বেশি কার, 0.5 বেশি নাকি 0.0005 বেশি? অবশ্যই এটা বেশি, তাহলে এটার পিএইচ কম হবে। ঠিক আছে, ফোটনের ভরবেগ কত? এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখে নাও, যদি চর্চা থেকেও তোমরা প্রশ্ন সমাধান করো, অনেক সময় ভুল দেওয়া থাকে। দেখো ফোটনের ভরবেগ, এটা একটু বেশ ক্যালকুলেশন মূলক। দেখো ই সমান আমরা কি জানি, mc²। আবার এই ই সমান কি জানি, h c/λ। ঠিক আছে, তাহলে আমাদের ভরবেগ চাইছে, তাহলে mc × c = hc/λ লেখা যায়। আমাদের এই সি আর এই সি কাটা গেল, আর এই mc সমান কি লেখা যায়, p সমান h/λ। ঠিক আছে, এই পি তো ভরবেগ, এমসি সমান ভরবেগ, ভরবেগ সমান ভরবেগ পি সমান h/λ। এই যেটা, কিন্তু এটা উত্তর দেওয়া আছে 1 নম্বর, কিন্তু 1 নম্বর কিন্তু উত্তর হবে না, 2 নম্বর উত্তর হবে। দেখো একবার প্রমাণ করেই দেখা দিলাম, এখানে তো আমার লুকোচুরির কিছু নাই। দেখো, তারপরেরটা বলছে হচ্ছে আর কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে রেখাটির ঢাল কত? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে হচ্ছে এই যে 45 ডিগ্রি কোণ, এটার ঢাল কত হবে? ঢাল হচ্ছে 1। কারণ কি, ঢাল এম সমান হচ্ছে ট্যান থিটা, আর এই থিটাটা এক্স অক্ষের দিকে, তাহলে ট্যান 45 এর মান কত? 1। ঠিক আছে, 48 ইংলিশ 49, 49টা দেখো, 49টা বলো। অধঃক্ষেপণের শর্ত কি? অধঃক্ষেপণের শর্ত তো তোমরা ভালোভাবেই জানো, কেআইপি সমান কেএসপি হলে পারে, কেআইপি সমান কেএসপি হলে আমাদের অধঃক্ষেপিত হবে। আর যদি কেআইপি কেএসপির থেকে বড় হয় তাহলে আমার অতিরিক্ত হবে, অর্থাৎ দ্রবণ বেশি থাকবে। আর যদি কেএসপি যদি কেআইপি থেকে বড় হয় তাহলে আমাদের দ্রবণটা অসম্পৃক্ত হবে। আশা করি বুঝতে পারছো, এখানে কোনো সমস্যা থাকার কথা না, এটা তোমরা আমার চেয়ে আরো ভালো জানতে পারো। ঠিক আছে, কারণ এটা পড়তে পড়তে তোমরা শেষ, তোমাদের 2 বছর এইটা পড়তে পড়তেই হয়ে গেছে। দেখো, বিটা গ্লাইকোসাইডিক বন্ধন কি? এটা হচ্ছে সেলুলোজ হবে, এটা মুখস্থ করে নিতে হবে। ধনাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য সমান, ধনাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য সমান, আচ্ছা, পথ পার্থক্য এক্স বা ডেল এক্স যেটাই দাও, ডেল এক্স সমান হচ্ছে কি, ধনাত্মক ব্যতিচারের জন্য 2n - 1 ইন্টু λ/2। এখন কথা আছে কি, এখানে তো অনেক সময় +1ও দেয়, তাই এখানে +-1 ইন্টু λ/2, যেটা অপশনে কোনোটাতেই নাই, তাই এটা নান উত্তর হবে। 54 নম্বরটা, 54 নম্বরটা পড়ো। ইউ গতিবেগ, একটা বস্তু দেওয়া আছে যার গতিবেগ ইউ, আর অনুভূমিকের সাথে এ কোণে প্রক্ষেপিত হলে দীর্ঘতম পাল্লা কত হবে? দেখো এই যে মনে করো এখান থেকে মারছে এইভাবে গেছে, তাহলে হচ্ছে এ কোণে, এই কোণটা হচ্ছে এ, অনুভূতির সাথে এ কোণে প্রক্ষিপ্ত হলে পরে এই কোণটার মান দিছে এ, আর বেগ হচ্ছে ইউ। আমাদের এইটার হচ্ছে পাল্লা আর সমান হচ্ছে অনুভূমিক দীর্ঘতম পাল্লা হবে হচ্ছে ইউ²/জি। ঠিক আছে, ইউ²/জি। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে সূত্র একদম, এখানে ওরকম কোনো কিছু নাই। 55 নম্বরটা দেখো, 55 নম্বরটা দেখো, উত্তরটা ভুল আছে, আমি সঠিকটা করে দিব। দেখো একটা সমীকরণ দেওয়া আছে, 2x, সমীকরণ না তো বৃত্তর সমীকরণ দেওয়া আছে, 2x² + 2y² + 3x + 8y + c = 0, এটা দেওয়া আছে। এখন বলছে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, আমরা কি জানি, বৃত্তটা আগে আমাদের সাধারণ রূপে নিয়ে আসতে হবে, কারণ এই বৃত্তের যে সমীকরণ, তাহলে x² + y² + 3/2x + 4y + c/2, এটা সমান হচ্ছে 0। আমরা এখানে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা কি জানি, জি² = সি। আর জি বের করার নির্ণয়ের সূত্র একটু আগে দেখা দিছি,
এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, এক্স এর সহগ কত এখানে 3/2 ডিভাইডেড বাই -2, ঠিক আছে? তাহলে কত হয় -3/4 হয়, ঠিক আছে? তাহলে সি সমান সমান কি? সি বলতে কিন্তু এই যে এখানে পুরাটা কিন্তু সি, এখানে কিন্তু আবার ফের ভাবো না। তাহলে 3/2 সমান হচ্ছে -3/4 এর উপর স্কোয়ার। তাহলে সি সমান সমান হচ্ছে 9/16 ইন্টু 2। এই 2 এই পাশে গুণ আকারে যাবে, তাহলে কত হয়, কাটা দিলে পরে কি হয়, 8 হয়। তাহলে 9/8 সমান কত আসে, সির মান 9/8 সমান কত আসে, এটা হচ্ছে 1. দেখতে পারছো, এটা কিন্তু উত্তর ভুল দেওয়া আছে। মানে এটা বড় জোর কত হবে, 1.12 সামথিং আসবে, 1.5ও আসবে না কখনো। এখানেও সঠিক উত্তর দেওয়া না, অথচ এটা সঠিক উত্তর এটা দিয়ে রাখছে, এটা হবে না কিন্তু। তোমরা এটা একটু কারেকশন করে নাও। আর তোমরা এটা ভালোই বুঝবা, এক্স অক্ষকে স্পর্শ করলে কি কি হয়, ভি স্কোয়ার সমান সি হয়। আর এটা তো সাধারণ সমীকরণ নিয়ে আসতে হবে, সেটাও তোমরা জানো। এবার 56 নম্বর প্রশ্নটা, 56 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে, আসো আমরা আগে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। আসো আগে আমরা সাধারণ নিয়মটা দেখে নেই। ধরো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের উপাদান হচ্ছে এ বি সি ডি, 2/2 ক্রম ম্যাট্রিক্স। তাহলে এটার এ ইনভার্স হবে হচ্ছে, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স হবে 1/AD মাইনাস বিসি, এডি মাইনাস বিসি ইন্টু এ, দুঃখিত, ডি এ মাইনাস সি মাইনাস বি। দেখো কি করলাম, আমাদের এই দুটার হচ্ছে স্থান পরিবর্তন। দেখো এই যে এইটা এখানে যাবে, এই ডি এখানে যাবে, দেখো এই যে এখানে চলে আসছে, আর এইটা আমার এইখানে চলে আসবে, ঠিক আছে, এই যে চলে আসছে। আর এইখানে যারা থাকবে তাদের হচ্ছে মাইনাস, চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ঠিক আছে। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ সমান সমান হচ্ছে গিয়ে -1 -2 তারপর 1 1। তাহলে এটার এ ইনভার্স বের করতে গেলে কি করা লাগবে, 1/AD মাইনাস বিসি, এডি মানে হচ্ছে এই দুটা গুণ, আর এই দুটা গুণ করে বিয়োগ করা লাগবে, তাহলে হচ্ছে -1, -1 হচ্ছে +2, ঠিক আছে। ব্র্যাকেট দাও, ব্র্যাকেট বলতে ম্যাট্রিক্স চিহ্ন দাও, তারপর এদের স্থান পরিবর্তন, তাহলে কি হবে 1, আর এখানে হবে -1, আর এদেরকে চিহ্নের পরিবর্তন, তাহলে এখানে -1 আর এখানে +2 হবে, ঠিক আছে। তাহলে এটা কি হয়, এটা ভাগ করলে তো 1/1ই হয়, তাহলে শুধুমাত্র আমার এটাই উত্তর হবে। তাহলে 1 2 -1 -1, 1 2 মাইনাস, এই যে 1 নম্বরেই আছে, ঠিক আছে। বুঝতে পারছো, এই প্রশ্ন বুঝতে কি কোনো সমস্যা হয়েছে বলো? এই প্রশ্ন বুঝতে কোনো সমস্যা হয় নাই। তোমাদের যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয়, প্রশ্ন নাম্বারটা উল্লেখ করে আমাকে পাঠিয়ে দিবা। আর যদি পারোতে আমার হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত হয়ে যেতে পারো, অথবা ফেসবুক পেজে আমাকে মেসেজ দিবা সেই প্রশ্নটা ছবি স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে। আর যদি আমি কোনো প্রশ্ন ভুল উত্তর দিয়ে থাকি, অনেক সময় অনেক ভুল হয়ে যায়, আমি তো একবার অস্বীকার করলাম যে ক্যামেরার সামনে কথা বলা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। তো সেক্ষেত্রে যদি আমি কোনো প্রশ্ন ভুল উত্তর দিয়ে থাকি, আহ সেটা এমন না যে আমি পারি না, বা হতে পারে আমি পারিও না, যেটাই মনে করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যা মনে করতে পারো। তো সেক্ষেত্রে যদি আমি ভুল উত্তর দিয়ে থাকি, আমাকে একটু জানাই দিবা, আমি সংশোধন করার চেষ্টা করব। আচ্ছা, 57 নম্বর প্রশ্নটা হচ্ছে কার্বনের 6 আর 12, কার্বনের 6 and 13 পরস্পর কি, পরস্পরের আইসোটোপ হবে কেন, তাদের ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান হলে কি হয়, আইসোটোপ। প্রোটন সংখ্যা দুঃখিত, প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান হলে কি, তারা হচ্ছে আইসোটোপ, ঠিক আছে। এই যে শেষে কি আছে, পতে প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ। তারপর দন্ত ন, নিউট্রন সংখ্যা সমান হলে আইসোটন। র আছে, র আছে, তাহলে ভর সংখ্যা সমান হলে আইসোবার হবে, ঠিক আছে। আবার আইসো ইলেকট্রন আছে একটা, ইলেকট্রন সংখ্যা সমান হলে সেটা হবে কি, আইসো ইলেকট্রন, ঠিক আছে, আইসো ইলেকট্রন। 58 নম্বর প্রশ্নটা তোমরা মনে হয় দেখতে পারতেছো না, আমি আমার ক্যামেরাটা একটু সমস্যায় হয়ে গেছে। দেখো, 58 নম্বর প্রশ্নটা আগে দেখো, নিচের যৌগগুলোর মধ্যে কোনটির অম্লত্ব বেশি। 1 নম্বর অপশনটা একটু দেখো, এটা হচ্ছে গিয়ে ফেনল। 2 নম্বরটা হচ্ছে গিয়ে এই যে একটা মিথাইল মূলক আছে, তার সাথে আবার একটা হাইড্রোক্সিল মূলক আছে। আসলে
অম্লত্ব বেশি, অম্লত্ব বেশি বলতে কি বোঝায় আগে সেটা শোনো। অম্লত্ব বেশি বলতে বোঝায় কোন একটা যৌগ হাইড্রোজেন আয়ন দান করতে খুব দ্রুত দান করে, যে যৌগ বা মূলক হাইড্রোজেন আয়ন দ্রুত দান করে সেটার অম্লত্ব বেশি। এখানে খ নাম্বার অপশনটা উত্তর হবে। কিভাবে দেখো, এখানে একটা কার্বন আছে, দেখো এই কার্বনটা আবার এই যে এখানেই আছে, আমি তারও মুছেই দেই, তোমরা আবার ভুল বুঝতে পারো। দেখো এইখানে যে মিথাইল, মিথাইল মূলকটা কি, মিথাইল মূলক হচ্ছে গিয়ে সবসময় ইলেকট্রন ইলেকট্রন প্রদান করে। তাহলে ইলেকট্রন যদি এই বলয়ের ভিতর প্রদান করে তখন কি করবে, এই হাইড্রোজেনকে দূরে সরায় দিবে, এই হাইড্রোজেন চলে আসবে, চলে আসলে এইটা বের হয়ে গেল, তার মানে কি এটা হচ্ছে তোমার অম্লত্ব বেড়ে গেল। ঠিক আছে, 59 নম্বর প্রশ্নটা দেখো, 59 নম্বর প্রশ্নটা বলছে নিচের কোন যৌগটিতে sp3d2 সংকরণ হয়। আগে দেখো কি আছে অপশন, হাইড্রোজেন হচ্ছে sp3, বন্ধন কোণ 104.5 ডিগ্রি, বন্ধন কোণ 104.5 ডিগ্রি। তারপর হচ্ছে কার আহ বোরন ট্রাইফ্লোরাইড, এটা হচ্ছে এটাও তোমার sp3 গঠন করে, কিন্তু এটা 120 ডিগ্রি গঠন করে। ও এটা শেপ বলে নেই, এটা হচ্ছে ভি শেপ, আর এটা হচ্ছে ত্রিভুজাকার, ত্রিভুজাকার ট্রায়াঙ্গেল। আমি একটু ট্রায়াঙ্গেল লেখার চেষ্টা করলাম। আর SF6 হচ্ছে তোমার সালফার হেক্সাফ্লোরাইড, এটা হচ্ছে তোমার sp3d2, sp3d2। এটাতে দুটা বন্ধন থাকে, একটা 180, দুটা 180 ডিগ্রি বন্ধন থাকে, আর পাঁচটা হচ্ছে তোমার আম, সম্ভবত 90 ডিগ্রি বন্ধন থাকে, সম্ভবত একটু দেখে নিও। তবে 90 ডিগ্রি হওয়ার সম্ভাবনা বেশি। আর হচ্ছে তোমার পিসিএল ফাইভ, এটা হচ্ছে তোমার এসপি থ্রি ডি, এটা হচ্ছে তোমার sp3, এটা তোমার 5 দ্বারা ভাগ করলে কত হয়? হ্যাঁ, এটা হচ্ছে 72 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পাঁচটা 72 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এটা হচ্ছে পঞ্চভুজাকার পিরামিড, এটা হচ্ছে পঞ্চভুজাকার পিরামিড, এটা হচ্ছে ত্রিভুজাকার, এটা হচ্ছে ভি শেপ। তারপর আরো কিছু আছে, সেখান থেকে এগুলো পড়ে নিবা। ঠিক আছে, এটা তাহলে উত্তর কি হবে, sp3d2, sp3d2 এই যে এটা সালফার হেক্সাফ্লোরাইড। ঠিক আছে, আচ্ছা। তারপর তারপর হচ্ছে তোমার CH3CHO, ইথানল, ইথানল এর জারণে কি উৎপন্ন হয়? আচ্ছা, কোনো একটা অ্যালডিহাইড কে জারণ করলে, মনে রাখো অ্যালডিহাইড কে জারণ করলে কি হবে, জারণ করলে অ্যাসিড উৎপন্ন হবে, অ্যাসিড জারণ করলে অ্যাসিড উৎপন্ন হবে। আর অ্যালকোহলকে অ্যালডিহাইড কে জারণ করলে বিজারণ করলে এটা একটু লিখে নাও তোমরা, এগুলো শর্ট নোট করে রাখতে পারো, বিজারণ করলে সেটা হবে অ্যালকোহল উৎপন্ন হবে। ঠিক আছে, অ্যালকোহল। তাহলে যদি আমার CH3 অর্থাৎ মিথানলকে যদি আমরা জারণ করি তাহলে কি হবে, মিথানলকে জারণ করলে পারে সেটা হচ্ছে আমাদের CH3 বন্ড C+H, অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে এটা। আর যদি বিজারণের কথা বলতো তাহলে কি আমাদের অ্যালকোহল উৎপন্ন হতো, এই যে এটা, এটা উৎপন্ন হতো। ঠিক আছে, কিন্তু আমাদের উত্তর তো এটা, কারণ এখানে আমাদের জারণের কথা বলেছে। পারবা এটা? 62 নাম্বার আউট অফ সিলেবাস, দরকার নাই। আচ্ছা, 62 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো, স্থির অবস্থা হতে আগে লিখে নাও ইউ সমান কি, 0 মিটার পার সেকেন্ড। একটি বস্তু 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে অষ্টম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? অনেকে 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবে, কিন্তু এটা অষ্টম সেকেন্ডে, টোটাল 8 সেকেন্ড না, অষ্টমতম সেকেন্ডে অতিক্রম দূরত্ব। লিখে নাও সূত্রটা, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2t - 1। দেখো থিওরি সহ পড়ানোর চেষ্টা করতেছি, যেন তোমার এই প্রশ্ন না আসতে পারে, অন্যান্য প্রশ্ন আসলেও যেন পারো। তাহলে ইউ কত দেওয়া আছে, 0, হাফ এ কত দেওয়া আছে, এ হচ্ছে 7 ইন্টু 2t, 2 ইন্টু টি কত অষ্টম সেকেন্ডে বের করতে বলছে, -1। তাহলে হাফ ইন্টু 7 ইন্টু এখানে কত 15, 2 × 16 এক মাইনাস করলে পারে 15, 7 × 15 কত 105, 5 × 15 75, 6 × 15 90, 7 × 15 105, 105 ডিভাইডেড বাই 2 মানে কত 52.5। এটা আবার 52টা, মানে এই ভাগটা আবার যেন ভুল করো না, 105/2, এই ভাগ যদি ভুল করো বাবারে তাহলে তো কঠিন।
নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? এটা দেখতে পারতেছো না হয়তো তোমরা। এটা হচ্ছে আমি, দাঁড়াও এটা একটু আমি বড় করেই দেখানোর চেষ্টা করব। কোথায় চলে গেলাম, দাঁড়াও। এই যে, বড় করে দেখানো আগে, তোমরা প্রশ্নটা দেখে নাও। নিচের কোন যৌগটি অ্যারোমেটিক যৌগ? অ্যারোমেটিক যৌগটা হবে হচ্ছে গিয়ে তোমার ঘ নাম্বার, ক, খ, গ। কেন হবে না একটু দেখে রাখছো, তারপর আমি দেখাচ্ছি বাকি অংশটুকু। বাকি অংশটুকু আমি দেখাচ্ছি। দেখো, আল্লাহু আকবার। দেখো, ঘোড়ার ঘ উত্তর হওয়ার একটা কারণ হচ্ছে তোমাদের ঘোড়ার ঘতে কি আছে? দুঃখিত, আমি একটু ভালোভাবে আঁকায় নেই। ঘোড়ার ঘতে আছে আমার, আমার আঁকানো ভাই ভালো হবে না, এখন এখানে তো আর লেখালেখি সুন্দর হয় না। দেখো, এখানে আমরা একটু লাল ভিতর দিয়ে, এখানে দুটা, এখানে দুটা, আর এই যে এখানে দুটা বিন্দু আছে, এই হচ্ছে 6টা ইলেকট্রন আছে, ঠিক আছে। এখন আমাদের হাকেল তত্ত্ব অনুসারে কি 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকা লাগবে। এন কি? এন হচ্ছে আমাদের চক্র সংখ্যা, এখানে চক্র সংখ্যা কয়টা আছে? এই টোটাল চক্র কয়টা? একটা, তাহলে এন এর মান 1+2 মানে কত? 6 হলো। তাহলে 4n+2 সমান হচ্ছে 6। তাহলে এখানে আমাদের সাথে মিলছে। এই যে দুটা, এই যে দুটা চারটা, এই যে দুটা ছয়টা। এই কারণে ঘ নাম্বার উত্তর আসবে। আশা করি এবার বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না। 64 নম্বর প্রশ্ন, নিচের কোন অরবিটালটি সম্ভব নয়? কোন অরবিটালটি সম্ভব নয়? দেখো, এখানে হচ্ছে 3f অরবিটাল সম্ভব নয়, এটা দেখানোর কোনো দরকার নাই, কারণ হচ্ছে তোমরা খুব ভালো ভাবে জানো। n সমান 3 হলে l কি হবে? 0 1 2। তাহলে 0 1 2 হলে পারে জিরোর জন্য s, 1 এর জন্য p, আর 2 এর জন্য d। f কই? এই sp, spd পর্যন্ত এসেই এ শেষ। তাহলে 3f তো হবেই না, ঠিক আছে। আচ্ছা, 65 নম্বর কি বলছে? 65 নম্বর বলছে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা এর সমান কত? এটা অনেকে মুখস্থ করছো, বের করে দেখাই দিতেছি, যার দরকার সে রাখতে স্কিপ করতে দেখতে পারো, আর যার দরকার নাই সে স্কিপ করো। 1 কিলোমিটার, 1 কিলোওয়াট, কিলোওয়াট হচ্ছে মিটার দিছি কেন এখানে আবার। আচ্ছা দেখো, 1 কিলোওয়াট সমান হচ্ছে, 1 কিলো মানে কি 1000, ওয়াট মানে কি, আওয়ার সমান কি, এখানে ওয়াট হবে। আওয়ার সমান কি 3600 সেকেন্ড, ঠিক আছে। তাহলে ওয়াট তো থাকলো, ওয়াট তো আর আমরা কিছু করি না, এই যে ওয়াট। তাহলে এটা গুণ করলে হচ্ছে 3600, আহ আর সাথে 3টা শূন্য, 1000-এ 3টা শূন্য, এত সমান ওয়াট। এটা সমান উত্তর আসে হচ্ছে 3.6 × 10⁶। দেখো এই যে 5টা শূন্য আর একটা এই যে 6-এর আগের নিচে, তাহলে 3.6 × 10⁶ ওয়াট, ঠিক আছে। কই এটা? এই যে 1 নম্বরেই। প্রত্যেক পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রার গড় গতিশক্তি কত? এটা হচ্ছে তোমরা অনেকে, আমরা এই যে 3/2 kT দাগে আসবো, 3/2 kT হবে না, 1/2 kT হবে, 1/2 kT। আর এই এর আগে এফ গুণ হবে, এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। এটা হচ্ছে কি, আমরা যে যে থ্রি পড়ি না, আমরা যে সব পরমাণুগুলো ব্যবহার করি সাধারণত, সেগুলার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3, তাই আমরা 3 ব্যবহার করি। তাহলে এখানে 3/2 kT। যদি কোনো একটা মৌল, এমন কোনো মৌল দেওয়া আছে যার যার ডিগ্রি অফ ফ্রিডম 5, তাহলে তার গতিশক্তি সমান হবে হচ্ছে 5/2 kT, ঠিক আছে। ডিগ্রি অফ ফ্রিডম গুণন 1/2 kT, ঠিক আছে। ডিগ্রি অফ ফ্রিডম গুণন 1/2 kT সমান হচ্ছে গতিশক্তি কে, ঠিক আছে। এগুলো তো অনেকে বিস্তারিত জানো না, একটু জানতে হবে। 67 নম্বর প্রশ্নটা আমরা দেখবো। 67 নম্বর প্রশ্নটা বলা হয়েছে এ বি রেখাংশ সি বিন্দুতে, তাহলে এ বি আগে একটা রেখাংশ আঁকা নেই। এই এ বি একটা রেখাংশ সি বিন্দুতে কি করছে? ছেদ করছে। কত ইস্টু কত? 1:2 অনুপাতে। তাহলে এইটা হচ্ছে আমার এ, আর এই প্রান্তটা আমাদের বি। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের আছে হচ্ছে এসি বাই বিসি সমান কি 1/2। চিত্র দেখেই বুঝতে পারতেছো। এসি ইস টু
এসি ইস টু এসি বাই বিসি সমান হচ্ছে 1/2। তাহলে আমরা সমান কি লিখতে পারি? এসি টু এসি সমান বিসি লিখতে পারি। এখন আমরা যদি উভয় পক্ষে যদি টু বিসি যোগ করে দেই, দেখো টু বিসি কেন যোগ করে দিব? দেখো প্রত্যেকটাই কিন্তু বিসির প্রমাণ আছে, দেখছো? বিসির প্রমাণ আছে, তাহলে টু বিসি যোগ করে দেখবো যে টু বিসি যোগ করে দেখলে কি হয়। তাহলে টু বিসি যোগ করলে আমরা এই সামনে থেকে আমরা এখান থেকে আমরা টু কমন নিলাম, টু কমন নিলে কি হলো? বিসি প্লাস এসি থাকলো সমান 3 বিসি। এখন দেখো এই বিসি আর এসি যোগ করা মানে কি? এসি যোগ বিসি মানে এবি, তার মানে কি 2 AB সমান 3 বিসি। বুঝতে সমস্যা হয়েছে? দেখো 1 নম্বর অপশনে আছে, ঠিক আছে? এটা কিন্তু কঠিন না। তারপর ইন্টিগ্রেশনটা দেখো, ইন্টিগ্রেশনটা পারবা? দেখো ইন্টিগ্রেশনটা তোমরা হয়তো বা পারবা না, আবার এখানে সঠিক উত্তরও দেওয়া নাই দেখতেছি। আমি একটু করে দেই। দেখো উপরে আছে e⁻⁻x, হয়তো তোমাদের ওখানে দেখা যাচ্ছে না। আহ তো যদি দেখা না যায় একটু কারেকশন করে নাও। e⁻⁻x আছে, এটা আমরা মিলানোর জন্য 1 + e⁻⁻x -1 / 1 + e⁻⁻x লিখতেই পারি কিন্তু, কারণ আমরা 1 বেশি লিখছি সেটা আমরা বিয়োগ করে দিলাম। তাহলে উপরে কি হয়? 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 / 1 + e⁻⁻x আসে, ঠিক আছে? আমরা যদি এটার ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়? x হয় মাইনাস, এটাকে আমরা সাধারণ রূপে প্রকাশ করব e⁻x দ্বারা যদি গুণ করি e⁻x / 1 + e⁻x dx। এটার উত্তর কি হবে? দেখো নিচেরটাকে যদি হরকে যদি আমরা কোনো একটা ইন্টিগ্রেশনের হরকে যদি ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায়, তাহলে সেটার আমাদের অন্তরীকরণ ইন্টিগ্রেশন হবে লট অফ হর। অর্থাৎ এখানে 1 + e⁻x, একে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে e⁻x ই আসবে। তাহলে আমাদের উত্তর কি আসবে? লন 1 + e⁻x প্লাস সি। কিন্তু এরকম কোনো সঠিক উত্তর দেওয়া নাই, হয়তো এখানে লিমিট তুলতে ভুলে গেছে। এখানে এই যে লিমিটটা দিতে হবে, লিমিট দেয় নাই, বুঝতে পারছো? এই যে এখানে প্রশ্নে চর্চাতে অনেক সময় এই যে দেখছো এখানে কিন্তু ওরা অনেকগুলো ভুল তুলছে, এখানে টাইপিং করছে অনেকে ভুল তুলে ফেলে। তো সেক্ষেত্রে তো আমরা ভুল শিখবো না নাকি? আর তোমাদের তো আমি দেখাই দিতেছি ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে, আমি তো করায় করাই দেখা দিচ্ছি। 69 নম্বর প্রশ্নটা বলছে তিনটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর তিনটি সমতুল্য হলে ল্যামডা এর মান কত? দেখো কোনো এক তিনটা ভেক্টর এ বি সি হলে এই ভেক্টর তিনটি সমতুল্য হবে যদি ভেক্টর এ ক্রস বি ডট সি ভেক্টর সি হয়। তাহলে আমরা এটা আমরা বের করবো, এটা বের করার নিয়ম হচ্ছে আমাদের ম্যাট্রিক্স বের করা, ম্যাট্রিক্স বের করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্স এখানে কি হবে? এ এর মান কত? 1, তারপর হচ্ছে জে এর সহগ 1 আর কে এর সহগ -1, আর ভেক্টর বি এর ক্ষেত্রে হচ্ছে আই এর সহগ হচ্ছে 1, জে এর সহগ 2, কে এর সহগ -3। আর ভেক্টর সি এর ক্ষেত্রে হচ্ছে তোমাদের ভেক্টর সি এর সমান হচ্ছে 4, তারপর হচ্ছে এইটার সমান এটার সমান 0 হতে হবে, এটা লিখতে ভুলে গেছি। 4, তারপর হচ্ছে -1 ল্যামডা। অর্থাৎ এই যে আমরা এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এটাকে সি ধরছি, ঠিক আছে? এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কি হয়? 2 ল্যামডা -3 আসে, ঠিক আছে? 2 ল্যামডা -3, এই যে এটা আর এটি। তারপর কি আসবে? তারপর হচ্ছে -1 ইন্টু এই যে -1, এটার ক্ষেত্রে -1 হবে, ঠিক আছে? তাহলে -1 হলে পরে এই যে এখন এইটা আর এইটা হবে, তাহলে ল্যামডা প্লাস 12। তারপর কি কি হবে? এইটা, তাহলে এটা -1 তো আছেই, -1 থাকলে আমাদের এখন এইটা আর এটা গুণ করতে হবে, তাহলে -1 -8, -1 -8 নিচে লিখি -1 -8, ঠিক আছে? তোমরা তো ম্যাট্রিক্স এর কাজ পারো, তোমাদের তো এগুলো এখন এত দেখানোর প্রয়োজন নেই। ল্যামডা -12, তারপর হচ্ছে +1 +8, এটা কি সমান কি 0? এটা সমান 0, কারণ এই যে এখানে দেখাইছি। তাহলে ল্যামডা সমান কি? ল্যামডা 2 ল্যামডা মাইনাস ল্যামডা সমান কি? -3। দেখো -3 -12, তাহলে -15, থেকে 1 যোগ করলে মাইনাস
14 হয়, -14 আর এই হচ্ছে +8, তাহলে কি হয়, ল্যামডা সমান 8 হয়, আর ল্যামডা সমান হচ্ছে তোমার 6 হয়, ঠিক আছে, যেটা উত্তর এখানে নাই। তো এটার উত্তর কি আমরা ভুল করেছি? না, আমরা ভুল করিনি, আমরা কিন্তু কোনো জায়গায় ভুল করি নাই। দেখো, তুমি হয়তো ভাবতেছো সি ভেক্টর পরে গুণ দিছে, ওটা যদি আমরা উপরে দিতাম, না বাবা, ওইটাও উপরে দিলেও একই আসবে, তুমি দেখো, করে দেখো। আর অনেক সময় ভার্সিটি তোমাকে টাইম ওয়েস্ট করার জন্য এরকম কিছু কোশ্চেন দিয়ে থাকবে, এরকম কোশ্চেন পাইলে পরে বারবার করার দরকার নাই, তুমি ছেড়ে দিবা ওই কোশ্চেন যে দাগাবে। জানি না আসলে ভার্সিটি এটা নাম্বার দেয় কিনা, আসলে মনে হয় নাম্বার দেয় না। অটো নাম্বার বলে কোনো কিছু হয় না আশা করি ভার্সিটিতে, এইচএসসি তে হতে পারে, ভার্সিটিতে এটা দেয় না। সে তোমাকে পরীক্ষা করার জন্য ওটা দিছে। তবুও ভালো ভালো টিচারদের সাথে এটা কথা বলে তোমরা যদি সেরকম অটো নাম্বার দেয় শোনো, তাহলে দাগিয়ে আসো, সেটা আমার জানা নাই। পরপর দুটি সুস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? দেখো, সুস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2, কিভাবে সেটা দেখো, আমি দেখা দিচ্ছি। এই একটা বিন্দু স্পন্দন, এই একটা স্পন্দন আর কি, এইখানে হচ্ছে 0, এটা হচ্ছে ল্যামডা, এই মধ্যবর্তী দূরত্বটা কি, λ/2, তাহলে এটা হচ্ছে সুস্পন্দন বিন্দু, দুটা সুস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি, λ/2, ঠিক আছে। 71 নম্বর প্রশ্নটা দেখো, 71 নম্বর তো তোমরাই ভালো জানো, জাহাজ তোমরা আমার সাথে বেশি এটা। পি ও কিউ মানে দুটা বল আছে, দুটা বল কি, পি আর কিউ। পি আর কিউ মানে দুটি বল আলফা কোণে কোনো বিন্দুতে ক্রিয়ারত হলে লব্ধির মান সর্বোচ্চ হবে। আচ্ছা দেখো, পি কোণ এখন আলফার মানটা চাইছে। আচ্ছা, পি আর কিউ বল যদি সর্বোচ্চ মান চাই, তার এর সর্বোচ্চ মানই হবে পি প্লাস কিউ। এখন এখানে কোণ বের করতে বলছে, তাহলে আমরা লব্ধিটাই হবে হচ্ছে পি প্লাস কিউ। তাহলে লব্ধি পি প্লাস কিউ সমান কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। দেখো, আমি এটা সমাধান করে দেখাচ্ছি, কিন্তু এটা লাগবে না, এটা তোমরা এমনিতেই জানো। সর্বোচ্চ হবে হচ্ছে পি প্লাস কিউ 0 ডিগ্রি হলে, আর সর্বনিম্ন হবে হচ্ছে পি মাইনাস কিউ। সর্বনিম্ন কি, সর্বনিম্ন পি মাইনাস কিউ, আর সেটা হচ্ছে 180 ডিগ্রি হলে, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি, এটা তোমরা স্কিপ করতে পারো। তাহলে পি প্লাস কিউ এর স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আলফার মান আমাদের 0 আসবে। আমি আর দেখালাম না, কারণ এটা ক্যালকুলেশন করলে আলফার মান 0 আসে। এইভাবেই এটা প্রমাণ করছে, অনেকে তো মুখস্থ করছো, জানোই না এটা কিভাবে হয়। 72 নম্বর প্রশ্নটা বলছে কোনটি সুপার অক্সাইড? সুপার অক্সাইড হচ্ছে পটাশিয়াম পার অক্সাইড। কিভাবে, পটাশিয়ামটা কি জানি -1, তাহলে এখানে তাহলে অক্সিজেনের কি আসে, অক্সিজেনের আসে হচ্ছে +1, সেটা সুপার অক্সাইড কে প্রকাশ করে। 73 নম্বর আউট অফ সিলেবাস, তবুও তোমরা দেখে যাও, এই প্রশ্নটা অনেক ভার্সিটিতে আসছে, অনেকবার আসছে। দেখো, ফাংশন অফ এক্স সমান কি দেওয়া আছে, এক্স স্কোয়ার। জি অফ এক্স সমান কি দেওয়া আছে, x+1, ঠিক আছে। এখন বলছে যে এফ ও জি ওয়ান, FOG1 মানে হচ্ছে আমি তোমাদেরকে বুঝাই এটা আগে। ফাংশন অফ জি অফ এক্স মানে এই এক্স এর জায়গায় জিও এটা বসা দিবা, দেওয়ার পর তার আবার ফাংশন বের করবা। তাহলে আমাদের জি অফ এক্স সমান যদি x+3 আসে, তাহলে আমরা এটা এইখানে বসা দিব, কারণ ফাংশন অফ জি অফ এক্স এর জায়গায় জি অফ এক্স বসাইলাম। তাহলে এক্স এর জায়গায় কি, x+1, তার উপর স্কোয়ার আছে, তাই স্কোয়ার বসা দিব। তাহলে এটা সমান, এখন বলছে ফাংশন অফ জি অফ ওয়ান, এই যে দেখো, এই যে ওয়ান চাইছে, FOG1 মানে কি, এক্স এর জায়গায় 1 বসা দিতে হবে, তাহলে এটা স্কোয়ার করলে 4 হবে, ঠিক আছে। কঠিন লাগছে একটু, ব্যাক করে আবার দেখো, ঠিক হয়ে যাবে। 74 নাম্বারটা আউট অফ সিলেবাস, দেখে নাও। এরকম আউট অফ সিলেবাস বলে কয়টা পার করে দিবা, এরকম সহজ কিছু আসবে। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হয়েছে, দেখো, এই একটা মুদ্রা, একটা এই একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হয়েছে। প্রথমে একবার নিক্ষেপ করলাম, হেড আর টেল পাইলাম। পরে এটাকে আবার নিক্ষেপ করলাম, তাহলে কি পাইলাম, এটা হেড পাইলাম, আবার টেল পাইলাম। এটা কি পাবো, এটা পাবো হচ্ছে হেড, আর এটা পাবো টেল। আবার নিক্ষেপ করছি, তাহলে কি পাবো, এটা হেড আর এটা টেল, এটা হেড, এটা টেল, ঠিক আছে। এখানে কি পাবো, হেড, এখানে টেল পাবো, এখানে আবার হেড, না হেড টেল আর কি পাবো। তাহলে দেখো, এখানে বলছে কি, একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে, আমাদের 3 বার নিক্ষেপ করা শেষ, উপরের পিঠে কোনো হেড না আসার সম্ভাবনা কি?
উপরের পিঠে কোনো হেড না আসার সম্ভাবনা মানে এমন একটা লাইন তৈরি হবে যে লাইনে একবারও হেড আসবে না। এই দেখো তো এখান থেকে শুরু হয়েছে, এই যে এই লাইনের মধ্যে কোনো একটা হেড আছে, দেখো তো, বলতে পারবে একটা হেড আছে। অথচ কিন্তু এই যে এই লাইনে কিন্তু একটা হেড আছে। আহ তারপর এই যে এই লাইনে কিন্তু হেড আছে, পুরাটাই হেড। তারপর হচ্ছে এই যে এই লাইনের ভিতর কিন্তু হেড আছে দুটা। তাহলে অর্থাৎ একটাও হেড থাকবে না, এরকম লাইনই মাত্র এই একটা, ঠিক আছে? এরকম লাইনই মাত্র এই একটা। তাহলে আমাদের মোট লাইন কয়টা? 8টা লাইন আছে। এই হিসাব করে দেখো, এই যে একটা, এই যে দুটা, এই যে তিনটা, চারটা। এখানে যদি 4টা হয়, তাহলে এখানে কয়টা হবে? এখানেও তো 4টাই হবে, তাহলে 4 4 8। আর হেড না আসার সম্ভাবনা একবার, তাহলে 1/8 উত্তর হবে 1/8। ঠিক আছে? কঠিন লাগছে না? কঠিন লাগে নাই, কারণ আমি যথাসম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর। তবুও না বুঝলে আমাকে মেসেজ করবা, আগে আরেকবার দেখবা, না বুঝলে আমাকে মেসেজ করবা। সুষমভাবে চার্জিত আর ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য কত? আচ্ছা, আমরা তড়িৎ প্রাবল্যের পরে চিন্তা করি, অনেকে এটা নিয়ে অনেক পেইন খায়। পেইন খাওয়ার কিছু নাই। তড়িৎ প্রাবল্য কি, এই সূত্র টুত্র মুখস্থ করা বিজাবি। এত পেইন খাওয়ার কোনো কারণ আছে? দেখো, আমরা বলের সূত্র কি জানি? বলের সূত্র জানি হচ্ছে গিয়ে এফ সমান হচ্ছে গিয়ে সি কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে বলকে যদি কোনো একটা বল দ্বারা ভাগ করি, তাহলে সেটা আমাদের আসে হচ্ছে প্রাবল্য ই। তাহলে ই সমান কি? সি কিউ2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এই ই আর আর স্কয়ারের মধ্যে সম্পর্ক কি? বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তার মানে কি? এই যে ই সমানুপাতিক 1/r²। কঠিন লাগছে? কঠিন না তো, তোমরা কঠিন করে পড়ো, কঠিন তো না। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আয়তন ও তাপমাত্রা সম্পর্কে আমরা সবগুলাই দেখবো। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় একটু এখানে হচ্ছে গিয়ে পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তারপর হচ্ছে গিয়ে তারপর আমাদের টিভি টু দি পাওয়ার গামা -1 সমান কনস্ট্যান্ট। তারপর টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা সমান কনস্ট্যান্ট। তাহলে এখানে আমাদের কি বলছে? রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আয়তন ও তাপমাত্রা সম্পর্ক। আয়তন আর তাপমাত্রা সম্পর্ক। আয়তন এই যে তাপমাত্রা, তাহলে টিভি টু দি পাওয়ার গামা -1, যেটা এখানে এল দ্বারা প্রকাশ করছে, এই যে টিভি টু দি পাওয়ার এই যে L-1 করি। ও এই যে, আমি তো চোখে ভুল দেখতেছি কেন আবার? টিভি টু দি পাওয়ার L-1। এখানে তো এগুলো তো আর দেখাই লাগবে না, এগুলা প্রমাণও কিছুই করা লাগবে না। এখানে টিভি তো নাই, এখানে টিভি তো আছেই একটাতে। ঠিক আছে? 78 নম্বর প্রশ্নটা দেখো। 78 নম্বর প্রশ্নটা কি বলছে? ভালোভাবে বুঝো। একটা ধ্রুব বল, বলটা কিন্তু ধ্রুব বল। আহ ভর দেওয়া আছে 0.02 কেজি। ভরের 10 সেকেন্ড ক্রিয়া করলে সময়টি সমান কত দেওয়া আছে? 10 সেকেন্ড ক্রিয়া করলে ভরটির স্থির অবস্থা থেকে S1 কি 0, আর S2 হচ্ছে 5 মিটার দূরে টেনে নিয়ে যায়। বলের মান কত? এফ সমান কি? আমরা কি জানি? এফ সমান এম এ। এখন এই এটা তো আমাদের লাগবে, তাহলে এ সমান কি? এস বাই টি স্কোয়ার। এস বলতে ডেল এস, এখানে S2 মাইনাস S1। S2 মাইনাস S1 করলে তো আমাদের 5ই হয়, তাই না? এটা থেকে এটা বিয়োগ করলে 5 হয়, তাহলে টি স্কোয়ার হবে। একবার এস বাই টি সমান ভি, আর এস বাই টি স্কোয়ার সমান হচ্ছে গিয়ে এ। তাহলে এম কত? নিচে একটু দেখাই ক্যালকুলেশনের সুবিধার্থে। 0.02 ইন্টু এস হচ্ছে 5 ডিভাইডেড বাই টি স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে 100। ঠিক আছে? এখন এটা সমান আমরা কি লিখতে পারি? 2/100 গুণন হচ্ছে 5/100। তাহলে এইটা 50 হয়, 5 দ্বারা ভাগ করলে 10। তাহলে এটা সমান কি আসে? এখানে লিখলাম 1/1000 উত্তর আসে। ঠিক আছে? যেটা সমান কি? 0.001। কিন্তু 0.001 কোনো জায়গায় উত্তর নাই, কিন্তু এখানে উত্তর দেওয়া আছে এটা, যেটা উত্তর সম্ভব না। এটা তো আমি করেই দেখালাম এটা আসবে। এটা কিভাবে 0.002 আসবে, 0.001 আসবে? 78 নম্বর প্রশ্নটা করো, 78 নম্বর প্রশ্নটা বের করো। ইউরেনিয়ামের অর্ধায়ু 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 টি হাফ সমান 45 ইন্টু 45 ইন্টু 10⁸ বছর বা সময়, বছরই দেওয়া আছে, এত বছর আছে, এত বছর। তাহলে গড় আয়ু সমান কত? গড় আয়ু সমান কি? এই যে পাও সমান কত? আমরা কি জানি? গড় আয়ু সমান পাও সমান কি জানি? 1/ল্যামডা, তাই না? 1/ল্যামডা। আর টি হাফ সমান কি জানি? টি হাফ সমান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই
ল্যামডা। তাহলে এখানেই কিন্তু আমাদের ওয়ান বাই ল্যামডা আছে। তাহলে আমরা যদি ওয়ান বাই ল্যামডা বের করতে চাই, এটা সমানিত টাউ গড় জীবন। তাহলে হচ্ছে গিয়ে আমাদের টি হাফ ডিভাইডেড বাই 0.693 দ্বারা ভাগ করতে হবে। এখানে একটু এই যে ক্যালকুলেশনটা তোমরা দেখলেই পারবা। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। দেখো হ্যান্ড ক্যালকুলেশন, 45 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই, এখানে আমরা লিখবো 59, 59 না, 6 ইন্টু 93 লিখবো। ঠিক আছে, 6 ইন্টু 93 লিখবো, বুঝো নাই? 6 ইন্টু 93। আর সিক্স ইন্টু 93 কেন লিখবো? এটা ইন্টু 10⁻², কারণ আমরা এই যে দুটা দশমিক এদিকে নিয়ে আসছি, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে আরেকটা কাজ করবো। 6.93 মানে কি? এই দেখো ধরাধরি শুরু হয়ে গেছে। 6.93 মানে এটা হচ্ছে 7। 7 লিখবো, 7 লিখবো। আমরা কেন লিখবো? কারণ 6.93 মানে 7। এই 7 দ্বারা 45কে ভাগ করলে কি হয়? 6×7=42। তাহলে 6 লিখবো। দশমিক কিছু থাকে বাদ, দশমিক কিছু থাকলে ওটা লেখা দরকার নেই। ভুল করছি তো। এখানে তো +2 হবে না, -2 হবে না, এটা +2 হবে। ইস, দেখো বলতে বলতে ভুল করে ফেলাই। +2 হবে। তাহলে 6 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻10 হয়। ঠিক আছে, তাহলে 6 পয়েন্ট ধরো হচ্ছে গিয়ে যা কিছু আসলো আসলো। তাহলে এটা সমান কি লেখা যায়? এক ঘর আমাদের দেখো, এখানে এই যে এটা আর এইটা, এ ক আর গ এর মধ্যে উত্তর হবে। তাহলে ক আর গ এর ভিতর দেখো 6, কারণ কেন উত্তর হবে? এটা 6 আছে। এখন এক ঘর করে পিছিয়ে দিছে, তাহলে এক ঘর করে যদি পিছিয়ে দেয় তাহলে ধরো 64 আসে, ওইটা তো 64.9 আছে। তাহলে 64.9 ইন্টু 10⁻9 হবে, কারণ এক ঘর করে পিছিয়ে দিলে কি হবে? বুঝতে পারছো? এটা উত্তর হবে এত ইয়ার্স, যেটা কিনা যেটা কিনা ক নম্বর প্রশ্নে আছে। ঠিক আছে, ক নম্বর অপশনে আছে। 79 বাদ 80 নাম্বার, 80 নাম্বার প্রশ্নটা সমাধান হয় নাই। এটা সমাধান দেখো। 80 নাম্বার, বাবারে এতগুলা ভুল করছে। আসলে আমি কি ভুল করতেছি কিনা বুঝতেছি না, কিন্তু আমার তো ভুল করার কোনো অপশনই দেখি না আমি। দেখো আমি তো সব প্রমাণ দেখাই দিতেছি, এমন তো না যে আমি প্রমাণ ছাড়া যাচ্ছি। আমার মনে হয় প্রশ্ন ওরা ভুল করে, অথবা আহ এখানে টাইপিং এ এরা ভুল তোলে। দেখো এই x² = 1 + 2y, একে পোলার সমীকরণে প্রকাশ করতে বলছে। পোলার সমীকরণে x সমান কি? r cos θ। এটা তো জানো, y = r sin θ। দেখো আমি ভুল করি নাই, আমি বারবার বলতেছি আমি কোনো জায়গায় ভুল করি নাই। আমি বারবার এগুলা প্রশ্ন দেখেই তো তোমাদেরকে পড়াই। তো দেখে দেখে আমি দেখাচ্ছি। তাহলে x² মানে কি? r² cos² সমান 2y মানে 2r sin θ +1। দেখো r² cos² মাইনাস 2r sin θ সমান 1। এটা আর কি করা যাবে? এটা কোনোভাবেই এই নাম্বারে আনা যায় না। এটা কোনোভাবেই এটা আনতে পারি না, কিন্তু এটাই সঠিক উত্তর দেওয়া আছে। এটা কোনোভাবে আনতে পারি নাই। ঠিক আছে, আমিও আনতে পারি নাই। সত্যি কথা, আমি কোনো ক্যালকুলেশন করছি, যথেষ্ট চেষ্টা করছি, পারি নাই। হয়তো বা প্রসেস আছে আমার জানা নাই। 81 দরকার নাই। 82, 82 নম্বর বলছে প্রবেশসার একক কি? প্রবেশসার একক লাগবে। প্রবেশসত্তা কোনটা? ওই যে এপসিলন নট। এপসিলন নট কে প্রবেশসত্তা বলে। আমরা এই যে আবার এফ দ্বারাই করব। এফ সমান কি? আহ c(q1 q2) ডিভাইডেড বাই r²। কিভাবে করব বলো তো? এফ সমান কি সি সমান কি জানি? 1/4π∈0। তাহলে 1 × q1 q2 ডিভাইডেড বাই 4π∈0 r²। ঠিক আছে, তাহলে এইটার আমরা একক বের করবো, একক বা মাত্রা একক বের করবো। তাহলে এপসিলন নট এই পাশে আনলাম, তাহলে q1 q2 ডিভাইডেড বাই এফ r²। 4π লিখবো না, 4π কেন লিখবো না? ওটা তো ধ্রুব, ওটা লিখবো কেন? তাহলে q1 q2 সমান কি? c²। আর f সমান n, r² সমান কি? মিটার²। তাহলে কোনটা উত্তর হবে? কুলম্ব² পার নিউটন পার মিটার²। এটা কি অপশনে আছে কোনোটা? এই যে এটাতেই আছে। ঠিক আছে, এটা সঠিক উত্তরই দেওয়া আছে। 85, 86, 86 হচ্ছে কোনটি? সক্রিয়কারী। বলয় সক্রিয়কারী উপাদান কোনটি? এটা হচ্ছে গিয়ে এই যে কোনটা? হ্যাঁ, এই যে ক্লোরিন। ক্লোরিন হবে বলয় সক্রিয়কারী। বলয় সক্রিয়কারী যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে বলয় সক্রিয়কারী। ঠিক আছে,
নিচের কোন যৌগটি আলোক সমাণু? কোন যৌগটি আলোক সমাণু? কার্যাল কার্বন যেটাতে থাকবে সেটাতে হচ্ছে আলোক সমাণু। কার্যাল কার্বন কি? একটা কার্বনে কয়টা হাত থাকে বলো? একটা কার্বনে 4টা হাত থাকে। এই 4টা হাতে যদি 4টা মূলক থাকে, এখানে ধরো এ আছে, এখানে বি, এখানে সি, এখানে ডি, মনে করো 4টা 4 রকম হবে, তাহলে সেটা কি হবে? কার্যাল কার্বন। আর এইটা এরকম যে কার্বনে থাকবে সেটা কি হবে? সেই যৌগটা কি আলোক সমাণু হবে। ঠিক আছে? এখানে দেখো 3 নম্বর অপশনটাতে দেখো, 1 নম্বরটা হবে না, কারণ এই যে এখানে C2H5 আছে, এই পাশে C2H5 আছে, এটা আগেই বাদ। এখানে একটা ব্রোমিন আছে, আবার এই দেখো এখানে আছে CH2 আছে, এখানে CH2 আছে, অর্থাৎ এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে, হবে না। 3 নম্বরটা হবে। 4 নম্বরটা কেন হবে না? এই যে এখানে মিথাইল আছে, এখানেও মিথাইল আছে, হবে না। দুটা একবার আছে, দুটা আছে, কই? তাহলে হবে না। 3 নম্বরটা কেন হবে? ধরো এই যে আমি যে হাত দিয়ে রাখছি, এই যে কার্বন, এই কার্বনটা ধরো, এই কার্বনটা হচ্ছে আমাদের এই মিডল কার্বন। তাহলে একটা হচ্ছে এই যে CH3 আছে, CH3 দিলাম একটা। ঠিক আছে? তারপর এই কার্বনের সাথে একটা OH আছে, তাহলে OH দিলাম একটা। তারপরে এই যে একটা OH এর পর একটা হাইড্রোজেন আছে, দিলাম একটা হাইড্রোজেন। তারপরে এই যে ব্রোমিন আছে, ব্রোমিন। দেখো 4টা 4 রকম হয়েছে না? তাহলে এটা কার্যাল কার্বন, তাই এটা আলোক সমানুতা তৈরি করবে। 88 নম্বর প্রশ্নটা পড়ো। এটি পাকা প্রতি মিনিটে 60 বার ঘুরে। পাখাটির কৌণিক বেগ কত? পাখাটির কৌণিক বেগ ওমেগা সমান 2πn/t। এটা হচ্ছে পাখার কৌণিক বেগ। পাখার কৌণিক বেগ হচ্ছে 2πn। এন কত? 60 ডিভাইডেড বাই টি। প্রতি মিনিটে ঘুরে। প্রতি মিনিট কিন্তু বলছে, ঘন্টা বা অন্য কিছু বলে নাই, কিন্তু প্রতি মিনিটে যদি 60 বার ঘুরে, তাহলে সময় টি সমান 60 সেকেন্ড হবে। কাটা গেলে 2π রেড/সেকেন্ড। ঠিক আছে? এই যে 2π রেড/সেকেন্ড। 89। দেখো 89 নাম্বারটা বিস্তারিত দেখাবো, তবে তোমরা অনেকে মুখস্থ করছো। যে শর্তে দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই এর একটি মূল অপরটির উল্টো হবে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এর একটা মূল ধরো আলফা, আর একটা কি হবে? 1/আলফা, যেটা কিনা মাইনাস হবে। একটা মূল আর একটা, আর এদের মাঝখানে সমান হবে, মানে এই দুটো আর কি সমান হবে। বুঝতে পারছো? তাহলে তাই যদি হয়, এখানে একটু খেয়াল করো। আচ্ছা খেয়াল করো, সমান না, একটু ভুল দিছি। দেখো, আচ্ছা আমাদের দুটা মূল জানি, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে -1/আলফা। যদি দুটা মূল জানি, তাহলে আমরা সমীকরণ কিভাবে নির্ণয় করি? তাহলে হচ্ছে সমীকরণ নির্ণয় করি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল, হ্যাঁ, মূলদ্বয়ের যোগফল হচ্ছে 1/আলফা ইন্টু এক্স ইন্টু মূলদ্বয়ের গুণফল সমান 0। ঠিক আছে না? তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস ওয়ান প্লাস 1/আলফা ইন্টু এক্স মাইনাস 1, এটা সমান 0। তাহলে এটা আমরা যদি আলফা দ্বারা গুণ করি, তাহলে আলফা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স প্লাস 1, তারপর হচ্ছে মাইনাস আলফা সমান 0। এখন যদি এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার সাথে তুলনা করি, তাহলে এ সমান কি আসে? আলফা। হ্যাঁ, এ সমান আসে আলফা। আর হচ্ছে সি সমান কি আসে আমার? সি, এখানে কিন্তু এক্স হবে, লিখতে ভুলে গেছি, এই যে এখানকার। তাহলে সি সমান হবে হচ্ছে মাইনাস আলফা। এখন দাঁড়াও আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, দেখো তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমি একটু বেজে গেছিলাম। দেখো, এ সমান যদি আলফা হয়, আলফা বের করছি এখান থেকে, সি সমান হচ্ছে মাইনাস আলফা। এই এখান থেকে আলফা সমান কি পাই? মাইনাস সি। তাহলে এটা সমান কি? মাইনাস সি লিখতে পারি। তাহলে এ সমান মাইনাস সি। দেখতে পাচ্ছ, আমরা কিন্তু প্রমাণ বের করলাম। দেখো, আমরা কিন্তু একবার প্রমাণ দেখাই দিলাম। আমরা কিন্তু জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি না যে এটা উত্তর, এটা এরকম কিন্তু দেখাচ্ছি না, আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। আমি যথাসম্ভব চেষ্টা করতেছি তোমাদেরকে এমসিকিউ তে, যদিও ভিডিও অনেক বড় হয়ে যায় তবুও দেখানোর চেষ্টা করতেছি। শিক্ষা পরীক্ষার নিচের কোন আয়নটি বেগুনি বর্ণ দেখায়? শিক্ষা পরীক্ষার নিচের কোন আয়নটি বেগুনি বর্ণ দেখায়? দেখো সোডিয়াম আছে, সোডিয়াম কি সোনালী হলুদ দেখায়, সোডিয়াম সোনালী হলুদ। পটাশিয়াম হচ্ছে বেগুনি বর্ণ, ক্যালসিয়াম হচ্ছে লাল বর্ণ, আর হচ্ছে কপার 2+ হচ্ছে নীল। কপার দেখলে সেখানে নীল লাগাবা, কপারের রঙই নীল। আচ্ছা, 91 নম্বর প্রশ্নটা। এখানে হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে Z-3 ডিভাইডেড বাই Z+3 সমান 2। আচ্ছা, জেড সমান কি? এক্স প্লাস ওয়াই না? জেড সমান এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে আমাদের একবার ডিরেক্ট বসাই দেই রুট ওভার, তাহলে এক্স ইজ, দুঃখিত, এক্স প্লাস এক্স মাইনাস 3 এর স্কোয়ার
মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি, অর্থাৎ বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ প্লাস তাহলে ওয়াই স্কোয়ার কেন হলো দেখো আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি মাইনাস ওয়াই স্কোয়ার, এই কারণে কিন্তু মাইনাস ওয়াই স্কোয়ার হলো। এর সমান টু হলে আমরা উভয় পক্ষকে বর্গ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস ওয়াই স্কোয়ার সমান তারপর কি আসে 4x স্কোয়ার প্লাস, অর্থাৎ আমরা এই অংশটুকু এই পাশে নিয়ে গেলাম, গুণ করে নিলাম, তাহলে হচ্ছে আমাদের প্লাস এই পাশে কি আসে 6, তারপর এটা হচ্ছে 12x, তারপর হচ্ছে 9 প্লাস 9 ইন্টু 2 ইন্টু 18, তারপর আসে হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, দুঃখিত দুঃখিত, এটা আমার 24 হবে। কেন, টু স্কোয়ার করলে পারে 4 হবে না, তাহলে 24 আর প্লাস হচ্ছে তারপর হচ্ছে প্লাস এখানে 36 হবে, 36 আর এটা কি হবে -4y স্কোয়ার। দেখো এখন যদি আমরা এটা হচ্ছে 3x স্কোয়ার থাকে আর ওয়াই স্কোয়ার থাকে হচ্ছে আমাদের থ্রি ওয়াই স্কোয়ার, দেখো দুটার পাওয়ার ইয়া সমান হয়ে গেছে না, সহগ সমান হয়ে গেছে না। আর সমীকরণ বৃত্তের সমীকরণের সমাধান কি জানি, এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, তাহলে সেটা কি বৃত্ত হবে। আশা করি বুঝতে পারছো। আইনস্টাইনের আইনস্টাইন এর আলোক তড়িৎ সমীকরণটি কি? আইনস্টাইন এর আলোক তড়িৎ সমীকরণটা বলো। এটা হচ্ছে একবার সূত্র দিয়ে দিছে, এইচ নিউ সমান এইচ এফ বা এইচ নিউ সমান কার্যাপেক্ষক ডাব্লিউ নট সমান হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি। ঠিক আছে, এটা বিস্তারিত এখন দেখাবো না, এটা দেখানো সম্ভব না। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে -7 3x -4 -1 এই অসমতাটি প্রকাশ করে, এই অসমতাটা প্রকাশ করবো কিভাবে, এই অংশ আলাদা করবো আবার এই অংশ আলাদা করবো, তাহলে -7 3x -4 আমরা উভয় পক্ষকে +4 দ্বারা যোগ করবো, তাহলে এখানে কি হয় -3, আর এখানে হচ্ছে 3x, তাহলে -1 আমরা 3 দ্বারা ভাগ করলে যে -1, এক্স এর মান -1 এর চেয়ে ছোট, মনে রাখো এক্স এর মান -1 এর চেয়ে ছোট। এখন পরের অংশ করব 3x -4 -1, এই যে এই অংশ করবো এখন, উভয় পক্ষকে 4 যোগ করব, 4 যোগ করলে পরে কি হয়, এখানে 3 হয়, এক্স দ্বারা ভাগ 3 দ্বারা ভাগ করলে কি হয় 1, তাহলে এখানে দেখো কি দেখতে পাচ্ছি, এক্স এর মান 1 এর চেয়ে ছোট, এখানেও কি দেখতে পাচ্ছি এক্স এর মান -1 এর চেয়ে, হ্যাঁ এক্স এর মান -1 এর চেয়ে বড়, তার মানে কি, দাঁড়াবো 1 মিনিট, হ্যাঁ দেখো এখানে এটা দ্বারা বোঝা হয়েছে এক্সটা আসলে কি, এক্স এর মান কিন্তু -1 এর চেয়ে বড় আর হচ্ছে +1 এর চেয়ে ছোট। হ্যাঁ আশা করি বুঝতে পারছো, তাহলে এটা আমরা কি পেলাম, তাহলে এখানে এক্স মডুলাস অফ এক্স মডুলাস অফ এক্স এখানে সমান 1 হবে, কারণ কি এটা যদি মডুলাসটা তুলে দেই তাহলে কি +-1, যেটা কিনা এই শর্তে মানতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের প্রশ্নটা দেখো, 14 নম্বর প্রশ্নটা বলা হয়েছে হচ্ছে ন্যানো কণার আকার কোনটি, ন্যানো কণার আকার এটা তো লাগবে না, দেখে নিও তোমরা। কোন বিক্রিয়া CH3 ডাবল বন্ড জিরো গ্রুপের দুঃখিত অক্সিজেন দ্বারা গ্রুপের উপস্থিতি শনাক্ত করা যায়। দেখো এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া হবে। হ্যালোফর্ম বিক্রিয়াটা কি, হ্যালোফর্ম বিক্রিয়াটা হচ্ছে তোমার এখানে CH3 লাগবে, CH3 বন্ড ডবল বন্ড বন্ড এখানে তোমার আর থাকবে অ্যালকাইলমূলক। এখানে এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া কেন, দেখো এখানে তোমার এখানে ধরো হাইড্রোক্লোরিক থাকলো, দুঃখিত, দেখো একটু, এখানে ধরো তোমার হ্যালোফর্ম বিক্রিয়ায় কি ক্লোরিন থাকে তাই না, ক্লোরিন বা অন্য কোনো হ্যালোজেন থাকে, এই ক্লোরিন একটা একটা করে এই যে এইখানে এসে যুক্ত হয়, যুক্ত হয় আস্তে আস্তে কি তৈরি করে CH3 উৎপন্ন করে। এই দিন শেষে কি এই মূলকটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে, এই হ্যালোফর্ম বিক্রিয়ার কারণে, এই যে যেটা এই মূলক বন্ড CH3 ডাবল বন্ড অক্সিজেন, এটা হচ্ছে
এটা হচ্ছে কার্বনিক মূলক, ও ডাবল বন্ড ও সিও, এটা হচ্ছে কার্বনিক মূলক, কিন্তু এখানে হচ্ছে আমাদের মিথাইল মিথাইল ডাবল বন্ড অক্সিজেন, এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়ায় ব্যবহৃত হয়। আশা করি এটা বুঝতে পারছো। আর তোমরা এটা একটু ডিটেলস দেখে নিও, তোমাদের বইয়ে যারা হ্যালোফর্ম বিক্রিয়াটা সম্পর্কে জানো তারা একটু দেখে নিও। এখানে হয়তোবা আমার একটু বলতে ভুল হয়েছে, আর বলতে ভুল হওয়ার কথা না, তবে আমার একটু শঙ্কা লাগতেছে, তোমরা একটু দেখে নিও। কার্বনিল মূলকে কার্বন, দেখো কি বলছে, কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন ঘটে? কার্বনিল মূলকে হচ্ছে বন্ড সিও, এটা হচ্ছে কার্বনিল মূলক, এখানে কোন হাইড্রোজেন বন্ধন থাকে? ঠিক আছে, এটা হচ্ছে কার তোমার sp2, এটা মুখস্থ করে নিবা। এটা sp2 কিভাবে, এটা আর দেখাইলাম না, কারণ হচ্ছে কার্বনে কি থাকে, ওয়ান এস টু, টু এস টু, পিসি টু পি, x1, টু পি, y1। তারপর হচ্ছে কার অক্সিজেনে থাকে ওয়ান এস টু, টু এস টু, তারপর হচ্ছে টু পি, x2, টু পি, ওয়াই1, যেটন, এখান থেকে আহ, মিশ্রিত অবস্থা গঠন করে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, এই প্রক্রিয়া দেখালে আর এমসিকিউ সলভ করা লাগবে না, 500 মিনিট লাগবে 100টা এমসিকিউ দেখাতে গেলে। এটা sp2 মুখস্থ করে রাখো। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোন গ্যাস? ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন সবার শেষেরটা। ঠিক আছে, এটা তো মুখস্থ পারো। দিক পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তর করে কোনটা? দিক পরিবর্তী প্রবাহকে একমুখী রূপান্তর করে হচ্ছে রেকটিফায়ার। ঠিক আছে, মুখস্থ। তারপরের একটা প্রশ্ন আছে হচ্ছে পরন্ত বস্তুর গতির সমীকরণ। তোমরা মনে হয় সূত্রটা দেখতে পাচ্ছ, প্রশ্নটা দেখতে পাচ্ছ কিনা আমি একটু দেখার ব্যবস্থা করে দিচ্ছি। দেখো প্রশ্নটা হচ্ছে 100 নাম্বার, 99 নাম্বার প্রশ্নটা হচ্ছে আহ পরন্ত বস্তুর গতির সমীকরণ। পরন্ত বস্তুর গতির সমীকরণ হচ্ছে আমাদের v² সমান u² + 2gh। পরন্ত বস্তুর আদিবেগ শূন্য থাকে, তাহলে যদি শূন্য থাকে তাহলে v² সমান 2gh, তাহলে 1 নম্বর প্রশ্নটা উত্তর হবে, প্রশ্নটা উত্তর হবে। কোন যৌগে মুক্ত ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ? দেখো মুক্ত ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ কিনা, মুক্ত ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে এখানে, মুক্ত ইলেকট্রন নির্ণয় করার সূত্র হচ্ছে, এটা হচ্ছে তোমার /2 দিবা, দেওয়ার পর কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। দেখো আমরা হাইড্রোক্লোরিক এটা বের করবো, তাহলে কেন্দ্রীয় মৌল কি, ক্লোরিন। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টা। মাইনাস, তারপর হচ্ছে প্রথম মৌলের অন্য মৌলের অর্থাৎ হাইড্রোজেন আছে, তার সংখ্যা গুণন তার যোজনী, যোজনী কত? 1। হাইড্রোজেনের যোজনী 1 আর সংখ্যা 1। এখানে কয়টা আছে? হাইড্রোজেন একটা, তাহলে এটা করলে কত হবে? 3 হবে। তারপর NH3 আরেকটা দেখা দেই, না হলে তো বুঝতে পারবা না। তাহলে NH3 এর ক্ষেত্রে আমরা কত বের হবো? মুক্ত ইলেকট্রন সংখ্যা /2। কেন্দ্রীয় মৌল কত? নাইট্রোজেন। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 5টা। মাইনাস, হাইড্রোজেন কয়টা আছে? 3টা আছে, আর যোজনী কত? 1। তাহলে 1 × 3 সমান হচ্ছে, এটা কত হয়? 1 হয়। ঠিক আছে, এভাবে বাকি দুটা বের করবা। বের করে দেখবা যে এই যে না, হাইড্রোক্লোরিক এরটাই সর্বোচ্চ। তাহলে এটা উত্তর কি হবে? হাইড্রোক্লোরিক। আশা করি এবার তোমরা বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো, এটা কোনো সমস্যা থাকার কথা না তোমাদের। যে গরম চলতেছে, তোমাদের জন্য ভিডিও বানাইতে হেভি কষ্ট হয়ে যায়। কারণ ফ্যানটা অফ রাখতে হয়, না হলে নয়েজ প্রবেশ করে, তারপর লাইটিং সিস্টেমটা বাড়াতে হয়, না হলে তো লাইটিং এ তো অনেক তাপ লাগে। তো যাই হোক, দেখো সম্পূর্ণ গেঞ্জি ভিজে গেছে। আচ্ছা, কথা হচ্ছে আমি হয়তো অনেকগুলো প্রশ্ন সলভ করাইছি। আজকের প্রশ্ন এর আগে এরকম হয় না, আজকের প্রশ্নগুলোতে দেখলাম অনেকগুলো প্রশ্ন হয় উত্তর ভুল আছে, হয়তো তাদের টাইপিং মিস্টেক হয়েছে। টাইপিং তাদের বলতে চর্চা ওয়েবসাইটে টাইপিং মিস্টেক হতে পারে। এটা কখনো ইয়ার টাইপিং মিস্টেক হয় নাই। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টাইপিং মিস্টেক হতে পারে না, এগুলো হবে না। আর এমনি দুই একটা প্রশ্ন ভুল দিয়ে রাখে অনেক সময়, সময় নষ্ট করার জন্য, সেগুলো থেকে সাবধানে থাকবা। আর
সব চ্যানেলের ভিতর থেকে সবগুলো ভিডিও দেখে নিবা, তোমাদেরও উপকারে আসবে। আর এরপর কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করে দিতে হবে তোমরা আমাকে জানাও। আমার সামনে ছুটি আছে, আমি দ্রুত সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু তোমাদের পরীক্ষা 27 তারিখ, অন্তত 26 তারিখ বা 26 তারিখ সকাল পর্যন্ত তোমরা ভিডিও দেখতে পারবা, আহ, সমাধান করতে পারবা, এরপর আর দেখার প্রয়োজন নাই। তো তোমরা যদি এরকম প্রয়োজন হয় তাহলে আমাকে জানাও, আমি সেটা দ্রুত দেওয়ার চেষ্টা করব। আর প্রশ্ন ব্যাংক তো আর একটা না, আমি একলা একলা মানুষ, আমি একলা দিতে আমার নিজেরও অনেক পড়াশোনা আছে, সেগুলো বাদ দিয়ে তো এগুলো করা বেশি কষ্টকর। তো সেগুলো আমি যদি সব প্রশ্ন একসাথে দিতে চাই তাহলে আমাদের নিজেরও দেখা লাগে। অবশ্যই না দেখে তো আর আসা যায় না, আমি পারি বলে তো আর সব একসাথে পারি না। তো সেগুলো তো আমার দেখে এসে সমাধান করে দিতে হয়, তাহলে অনেক টাইম লেগে যায়। আর তোমরা তার জন্য তোমরা বললো আমি কোনটা আগে দেওয়ার চেষ্টা করব, তোমরা কমেন্ট জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা এরকম ভিডিও খুঁজতেছে। এরকম প্রশ্ন ব্যাংক সমাধান অনেকেই করে, হয়তোবা একসাথে এরকম ভাবে করে না। যারা করে তাদের ভিডিওটা অনেক ছন্ন ছন্ন থাকে, তবুও দেখতে পারো উপকার সবার, সবাই যে পড়াবে ভাই সবার প্রশ্নই উপকার আসবে, কারোর উপকার আসবে না। তাহলে আজকের মতো আসি, তোমরা দেখো ভিডিওটা, তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা। আর কোনটা লাগে সেটা আমাকে জানাও, কোনোটা যদি ভুল করে থাকি তাহলে সেটা আমাকে পেজে মেসেজ দিয়ে জানাও, অথবা কমেন্ট বক্সে জানাই দিও, আমি সেটা কারেকশন করে তোমাদের আবার নতুন করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।